দেশে এবং প্রবাসে যারা আজকে লাইভ দেখছেন সবাইকে স্বাগত আরেকবার। আজকেও জীবনের গল্প, সাথে রয়েছে আমাদের খুবই প্রিয় চেনা কাছের মানুষ, আমাদের সেই সকল প্রিয় মানুষদের নিয়ে আজকে আমার লাইভ এইচ.এম. দুলাল লাইভ জীবনের গল্প। আজকে আমরা এর 52তম পর্ব করছি। আর আমার সাথে যুক্ত রয়েছে, কারা যুক্ত রয়েছে আমরা পরিচিত হই, পলি পারভিন ও মেজবাহিল মোকাররাবিন, দুজনেই বাচিক শিল্পী। আমি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি। জি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি দুলাল ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। রাবিন কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সবার দোয়ায়। ওকে রাবিন, ধন্যবাদ। আজকে আমার এই শোতে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত। আপনাদের কাছ থেকে আজকে গল্প করব, আপনাদের কথা শুনবো। তো প্রথমে আমার শোয়ের নিয়ম অনুযায়ী আমরা আমাদের এই দর্শকদের সাথে বা আমাদের এই শোয়ের যারা নিয়মিত যারা লাইভ দেখে থাকেন তাদের সাথে পরিচিত হব। প্রথমে পরিচিত হবেন পলি পারভিন। আচ্ছা, পরিচয় দেওয়ার আগে একটু বলে নেই, কৃতজ্ঞতা জানাই দুলাল ভাইকে জীবনের গল্পের আয়োজনে আমাদের দুজনকে সম্পৃক্ত করবার জন্য। আমরা সাধারণত লাইভ তো করেই থাকি, কবিতা নিয়ে লাইভ করি। আজকে দুজনের জীবনের কিছু কথা দুলাল ভাইয়ের সাথে বলবো, তার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আজকে শুনবেন আমাদেরকে বা শুনছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমি পলি পারভিন, এখন মূলত কাজ করছি শুধুমাত্রই কবিতা নিয়ে, কবিতা শিখছি, কবিতা শেখাচ্ছি। আমি কাজ করছি, আমার সাংগঠনিক চর্চা হচ্ছে যে দলটির সাথে স্বরকল্পনা আবৃত্তি চক্র, সেখানে আমি সাংগঠনিক চর্চা করি এবং যুক্ত আছি প্রশিক্ষক হিসেবে কেন্দ্রীয় বুলবুল ললিত কলা একাডেমি এবং শান্তা মারিয়াম ইউনিভার্সিটি ক্রিয়েটিভ টেকনোলজিতে। এছাড়া ঘরের বাইরে আবৃত্তি নিয়ে কাজ করা, আবৃত্তি নিয়ে পথ চলা। সাথে আমার ছোট্ট একটি উদ্যোগ আছে, নায়রি নাম, সেখানে আমি নিজে হাতে গহনা বানাই। এই তো এভাবেই চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একটু রাবিনের কাছে যাব। রাবিন, আপনাকে একটু পরিচিত হওয়ার জন্য অনুরোধ করব, যদি আপনি আমাদের সাথে একটু পরিচয় হন। আমার নাম হচ্ছে মেজবাহিল মোকাররাবিন। নাম নিয়ে যদিও অনেক বিড়ম্বনায় পড়তে হয় আমাকে, তবুও নামটি আমার পছন্দের। আমি কাজ করছি ইউএসএ ভিত্তিক একটি টেকনোলজি কোম্পানি ন্যানোডাইয়ের সাথে, ন্যানোডাইয়ের ব্যবস্থাপক হিসেবে আছি। আর এর বাইরে যে পরিচয়টি দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি একজন আবৃত্তিকার। দুজনই একই সংগঠনে আছি, স্বরকল্পনা আবৃত্তি চক্রের সদস্য। আর কবিতা নিয়েই যাব না, আসলে কবিতার সাথেই যাব। একদম সংক্ষেপে যদি নিজেদের পরিচয় বলি, তাহলে আমরা আবৃত্তিরই লোক। আমরা আরো কথা শুনবো, আরো পরিচয় জানবো। তো আমরা প্রথমে দুজনের কাছ থেকে একটু একটু কবিতা শুনতে খুব ইচ্ছে করছে। প্রথমে একটু অনুরোধ করব, পলি পারভিন, আপনার কবিতা দিয়েই শুরু হোক আমাদের আজকের জীবনের কথা। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি প্রথমে যে কবিতাটি উচ্চারণ করব, কবিতাটি লিখেছেন আমাদের অগ্রজ আবৃত্তি শিল্পী ফয়জুল আলম পাপ্পু। তিনি খুব ভালো আবৃত্তি করেন এবং লেখেন। তো তার একটি কবিতাই প্রথমে পড়ছি, উজান। উজান এক। কি বললা? সুন্দর? সুন্দর না সাই, তুমি অযথাই মিশা কথা কও। আমি কি অতটাই সুন্দর যতটা সারাবেলা ফোটে তোমার মুখে? মনে আছে? মনে আছে প্রথম যেদিন তোমারে দেখছিলাম, চক্ষু আসিল ধীর দুজনার। কতক্ষণ জানি না, হঠাৎ তুমি পিছনে হামবাহাক সই না দিলা আসতো একলা। পুরুষ মানুষ, হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক না ভয় পায় গরুর হামবাহাক সই না। এই নিয়ে কত হাসি তামসা সবার। শেষমেশ জাহিদ নীলা বাড়ির কাছারি করে। এই আমি খেলতাম বুদ্ধি 16 গুটি, তুমি শিখাইলা রাজাদের খেলা। দাবা কত শত কঠিন সাইন, একেবারে অঙ্ক বইয়ের লাহান। তারপরে তালিম দিলা জীবনের চাইলেও। তোমার মনে আছে প্রথম যেদিন তুমি আমার সুন্দর বললা, যেদিন বললা ভালোবাসো, লজ্জায় হয়েছিলাম রাঙা। সেই দিন থেকে এই আয়নাই আমার মৃত্যুর সঙ্গী।
ফাল্গুনে কিন্না দিছিলা লাল পায়রা ডুরে শাড়ি আর মিহি নাক সাবি। ফর্সা ছিলাম না, লোকে বলতো কালো মেয়ে। চুলের গোছা ছিল বেসুমার রকম লম্বা, থ্যাবড়া নাকে কোনো ফুলই লাগতো না ভালা। আর লম্বায় ছিলাম তোমার কাছাকাছি, চোখ দুইটা ছিল কেমন বড় বড়, আসছিলাম বেহায়া রকমের বেহুশ। নিজের উপরে আসলো যত রাগ, ওই যে লাটবাড়ির ইউনিভার্সিটি পড়া শিলার মতো হই নাই দেখা, এই দুঃখে। সেদিন দোল পূর্ণিমার সন্ধ্যায় তুমি খোপায় ফুল গুজা দিয়া বললা, বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি কালো না, তুমি সুন্দর। এমন দীঘল কালো চুল কয়জনের হয় বলো তো? পটল চিরা চোখ আর মানানসই নাকে তুমি অপূর্ব, অপূর্বা। আমি তোমার সব কথাই বিশ্বাস করলাম। এমন সুন্দর কইরা, নিজের মতন কইরা যে মানুষ মিছা কথা বলতে পারে, তারে আর অবিশ্বাস করুন কেমনে? তুমি কও দেখি, তুমি কও, তুমি কও। ধন্যবাদ, ধন্যবাদ পলি পারভিন, আপনার এই সুন্দর, মানে শুধু সুন্দর বললে একটু কমতে হয়ে যায়। এই ধরনের উচ্চারণ মনে হচ্ছে যে হৃদয়ের কথা বলছে। তো আমরা রাবিনের কাছ থেকে শুনবো এর পরবর্তী উচ্চারণ। আমি যে কবিতাটি করব, ডেজার্টিন স্টাইলের কবিতা। একটা দিন, একটা দিন অন্ধকারে, একটা দিন আলোয়, একটা দিন মন্দ আর একটা দিন ভালোই। একটা পথ কাঁটায় গাঁথা, একটা পথ ফুলে, একটা পথ বর্তমানে, অতীত গেছে ভুলে। একটা মন প্রেমের প্রতি, একটা মন দ্রোহে, একটা মন হারিয়ে গেছে অন্য কোনো গ্রহে। স্বপ্নগুলো শৃঙ্খলিত, ইচ্ছেরা সব মৃত। এসব কথা উপন্যাসে, কবিতায় উদ্ধৃত। একটা চোখ মেঘের মতো কান্না পারানত, একটা চোখ সমুজ্জ্বল, একটা চোখে ক্ষত। একটা হাত উত্তোলিত, একটা নত যান, একটা হাত লুব্ধকের ললাটের স্থান। একটা রাত রাতের মতো, একটা অমানিসা, একটা রাত গৌরবে, একটা বিন্দিসা। একটা ছায়া দেহের সাথে, একটা ছায়া একা, একটা ছায়া কায়ার কাছে, দৃশ্য অদেখা। একটা দিন দীর্ঘ হোক সূর্য ডোবার আগে, একটা দিন দীর্ঘ হোক সূর্য ডোবার আগে। একটা রাত্রি, রাত্রি হোক চাঁদের অগ্রভাগে, একটা রাত্রি, রাত্রি হোক চাঁদের অগ্রভাগে। অসাধারণ উচ্চারণ, অসাধারণ। আর এই অসাধারণ উচ্চারণের পাশাপাশি অসাধারণ কমেন্টস দেখতে পাচ্ছি। ইতিমধ্যে যুক্ত হয়েছেন শতাধিক মানুষ, লাইভ দেখছেন। এর চেয়েও বেশি বড় কথা হলো যে যারা দেখছেন তারা এত আন্তরিকতা নিয়ে কমেন্টস গুলো করছে। সাউন্ড কম হচ্ছে, একজন একটু কমেন্টস করছেন। বিশেষ করে রাবিন, আপনাকে বলবো যে আপনার কমেন্টস এসেছে যে আজকে আপনি লাজুক মনে হচ্ছে, যে অন্যান্য দিনের উচ্চারণ সেখান থেকে একটি। আচ্ছা, দুলাল ভাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে আমি বলি, যেহেতু আজকে জীবনের গল্প এবং একটু আড্ডাও, সেই জন্যই বলি না, সাউন্ড কম আসার জন্য বলছি না, ও আসলে একটু লাজুক। আমার গলার স্বরটা একটু হাই স্কেলের, ও হচ্ছে লাজুক। ও যদি একটু জোরে কথা বলে তখন আমার স্বাভাবিক স্বরের সাথে ম্যাচ করে। আচ্ছা, আমি স্কেল চেঞ্জ করে নিব, নিয়ে নেব। ঠিক আছে, আমরা একটু যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে অনেক দূর থেকে অনেকে যুক্ত,
দেশের বাইরে থেকে হয়তো তাদের হয়তো প্রযুক্তিগত এতটা হয়তো মানে গতি তাদের এত নাই বা এরকম, এই জন্য আমাদেরকে একটু যদি আমরা একটু লাউডলি লেভেলে যদি যাই তাহলে হয়তো অন্যদের জন্য একটু সুবিধা হবে। এবং দর্শকরা লিখে জানানোর জন্য আমি তাদেরকে থ্যাঙ্কস দিচ্ছি। আমি একটু দেখাতে চাই যে আজকে শুরুতে কি কি কমেন্টস নিয়ে আমরা শুরু করলাম। আমি একটু সংক্ষেপে যাই। আর আমি যারা এই লাইভটা দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন HM দুলাল লাইভ জীবনের গল্প, কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আমাদের এই জীবনের গল্প। আর এই জীবনের গল্প থেকে যদি আপনার জীবনে একটু পরিবর্তন আসে বা কোনো মানুষের জীবনে পরিবর্তন আসে এবং নতুন করে চলার যদি স্বপ্ন দেখেন এবং কোনো সহায়ক এখান থেকে কোনো উপকরণ পান, আমার এই লাইভ সার্থক। অতএব লাইভটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো আমরা যে কথাটা বলছিলাম যে আমরা কিছু কমেন্টস এর কথা বলছি, যে এর মধ্যেও কয়েকটা লাইভ আমি করেছি যেখানে কমেন্টস দেখাতে পারিনি এবং পড়তে পারিনি, এই জন্য অনেক অভিযোগ এসেছে, ফোন করে জানিয়েছে, ইনবক্স করেছে। বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা যখন এই কথাগুলো বলেন, তারা যখন আমার সাথে মান অভিমান করেন, আমার খুবই কষ্ট লাগে। এই জন্য ভাবছি যে প্রয়োজন আমি 5 মিনিট বেশি শো করবো, তারপরে কমেন্টস গুলো দেখেন। আচ্ছা, যাই হোক, আমরা শুরুর যে আমাদের সৌভাগ্য হয়েছে যার কমেন্টসটার মাধ্যমে আজকে লাইভ শুরু হয়েছে, যে ফালাক ফারজানা বলছেন, আহা আহা কি যে ভালো লাগছে আমার ভাইটাকে আর বউটাকে। আচ্ছা, ভাই এখানে দুইজন। ফালাক ফারজানা বলছেন যে ভাইটাকে অনেক সুন্দর লাগছে। এখানে কিন্তু ভাই কিন্তু দুইজন, জানি না কোন ভাইয়ের কথা বলছে। যাই হোক, বউ একজন এখানে আমি জানি। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আরিফ শামসুল, দেখছি দুজনকে সুন্দর লাগছে। দুজনকে আমরা 3 জন আছি, দুজনকেই সুন্দর লাগছে। তার মানে দুলাল ভাই খুব মজার মানুষ। আচ্ছা, এরপরে হলো পারুল বেগম, দেখছি আমরাও। হ্যাঁ, আপনারাও দেখুন, আমাদের সাথে থাকুন, কারণ আপনারা হচ্ছেন আমাদের মা, বাসার সবাইকে নিয়ে মা দেখছেন, সেটাই। মাকে সালাম। মা, তুমি যেখানেই থাকো, তুমি তোমাদের এই সন্তানদের জন্য দোয়া করো। তোমার জন্যই আমরা পৃথিবীতে এসেছি। মাকে সালাম। একদম ধন্যবাদ, আপু সাথে থেকো। এরপরে হলো তারিকুল ফাহিম, বাহ চমৎকার লাগছে দুজনকে। রাবিন ভাই একটু বেশি লাজুক। আচ্ছা, ঠিক আছে। আপনারা যদি পরিচিত থাকে তাহলে আপনাদের সবাই আমাদের পরিচিত। দুলাল ভাই আমি একটু বলে নেই তাহলে। আগের জন ছিলেন তরিকুল ফাহিম, সংবৃতা নামে একটি সংগঠন আছে, সেখানকার সদস্য। এখন যিনি আছেন, যাকে দেখতে পাচ্ছি, কাপন জামান, তিনি জলার্কো আবৃত্তির আরেকটি দল, সেখানকার কর্ণধার। এর আগে ছিলেন আরিফ শামসুল ভাইয়া, সে মুক্তধারা নামে একটি সংগঠন করে। তার আগে তো ফারজানা আপু ছিল, সনন করে। মানে এরা সবাই কিন্তু আমাদের, ওই যে রাবিন বলছিল না যে কবিতার সাথে দিন যাপন, এরা সবাই কিন্তু আমাদের আবৃত্তির লোকজন। কমেন্টস গুলো আপনারা দুজনে মিলে পড়বেন, পরিচয়টা সাথে দিয়ে দিবেন। এখন আমরা এরপরে কমেন্টস কে করছেন পড়বেন? রাবিন স্টার্ট। পল কুমার বড়ুয়া দাদা আসাম থেকে বলছেন, ভারতের আসাম থেকে। মানে আমরা দেশের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সুদূর ভারতের সেই আসাম থেকে। দাদা মূলত হচ্ছে ওনাদের ওখানে একটা সংগঠন আছে যুব শক্তি নামে, ওখানে পলিকে আমন্ত্রণ জানিয়েছিল আবৃত্তি করার জন্য ওনাদের একটা সেশনে। ওখানে পলি আবৃত্তি করার পরে ওনারা আসলে খুব পছন্দ করেছেন এবং ওর আবৃত্তির ভক্ত হয়ে এখন শুনেন আর কি। এটা আমাদের জন্য আশীর্বাদ। আসলে আশীর্বাদ, অবশ্যই আশীর্বাদ। এবং আমরা আশা করি শুধু ভারত নয় বা আসাম নয়, আমাদের পলি আপু আলো ছড়াক বিশ্বময়, সারা বিশ্ব জুড়ে তার কণ্ঠ বাংলা ভাষাভাষীদের কানে ছড়িয়ে পড়ুক, হৃদয়ে জায়গা করে নেক, অনন্তকাল এই যাত্রা চলতে থাকুক। ওকে, এরপরে একটু যাব, দেখি আমরা পলি আপু, আমরা একজন করে পড়বো, দুজনে মিলে কমেন্টস করবো একজন। জি, এটা একটা নতুন আমাদের একটা স্টাইল নিতে পারি আমরা। জি, হ্যাঁ ঠিক আছে, চলুন। শেখ মোহাম্মদ আতিফ আসাদ, আমি কি পিছে পড়ে গিয়েছি? যে ভালো লাগছে দুজন প্রিয় মানুষকে দেখে,
মানে সে বলতে যাচ্ছে যে দুজন মানুষকে এত ভালো লাগছে, তাহলে তার অবস্থান কোথায়, নাকি বিষয়টা কি এরকম কিনা? ওর পরিচয়টা একটু না বললেই নয় ভাইয়া। ও হ্যাঁ, হচ্ছে মানে আমরা দুজনই শ্রদ্ধা করি এমন একজন মানুষ। ও নিজের চেষ্টায় নিজের সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে জামালপুরে একটি প্রত্যন্ত গ্রামে সরিষাবাড়িতে নিজের উদ্যোগে ও একটি লাইব্রেরি করেছে ওর প্রয়াত ভাইয়ের নামে। ওর হয়তো ওই সামর্থ্যটুকুও নেই এই লাইব্রেরি করার মতো। নিজে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দিয়ে আসে এবং পড়া শেষে আবার সেগুলো কালেক্ট করে নিয়ে আসে। ওর যে আগ্রহটা শিক্ষার প্রতি এবং শিক্ষার প্রসারের প্রতি, ওকে স্যালুট জানাই এবং আমরা সব সময় আতিফের পাশে থাকবো। ওর মিলন স্মৃতি পাঠাগার, ওর পাঠাগারের নাম, ওর বাসাতেই পাঠাগারটি মূলত আছে। কিন্তু ওর চিন্তা ভাবনা হচ্ছে যে যতদিন যাবে ওকে যদি আমরা সবাই মিলে একটু সহায়তা করি, তাহলে একটি ভালোভাবে পাঠাগার ও তৈরি করতে পারবে। আপাতত ওর ঘরেই পাঠাগার। তো ওকে, শেখ মাহমুদ আতিফ আসাদ, ডাকনাম ওনার যদি আতিক। আচ্ছা, আতিফকে আমরা বলবো যে আপনার জন্য শুভকামনা। আর আপনি সেই আরেকজন পলান সরকার বা সেরকম আপনার হয়তোবা আমাদের সেই আরেকজন আলিকুত মানুষ আব্দুল্লাহ আবু সাইদের আরেকজন মানুষ আপনি। তো যারা আজকে লাইভ দেখছেন, আমরা এই পাঠাগারের জন্য আমরা বই নিঃস্বার্থ মানে বলবো যে মানুষের জন্য আজকে এই পাঠাগারে আপনারা মুক্ত হস্তে আপনারা বই দিবেন, বই, এবং এই বইগুলো যেন আমরা আজকে লাইভকে স্মরণ করতে পারে। এবং এটাও একটা জীবনের গল্প। আমরা চাইবো যে আতিফ একদিন আমাদের লাইভে আসবে, সে তার জীবনের গল্প। এখানে এই লাইভে দম্পতি, হ্যাঁ, এই লাইভে দম্পতি আসবে, মা মেয়ে আসবে, বন্ধুরা আসবে সংগঠকরা। আমরা চাই সবাই তাদের জীবনের গল্পগুলো তুলে ধরুক। আর এভাবে আমাদের প্রথম টার্গেট 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখ মানুষের জীবনের গল্প স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আজকে 52তম পর্বে আমরা অবস্থান করছি। তো আমরা প্রায় শতাধিক মানুষকে কানেক্ট করেছি। তো আমরা চেষ্টা করছি। তো যারা এই লাইভ দেখছেন তাদেরকে অনুরোধ করব, এই পাঠাগারটি আমি আশা করব যে শেখ মাহমুদ আতিফ আসাদ কমেন্টসে তার পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নাম্বার যেখানে আমরা বই পাঠাতে পারি, বা তার মোবাইল নাম্বার এবং এই কমেন্টসে লিখবেন। আশা করি এই আমরা তার কাছে বা তার লাইব্রেরিতে আমরা বই পৌঁছে দিতে পারবো আর কি। তো ধন্যবাদ। এরপরে হলো ফালাক ফারজানা, যার কথা আমি বলি, যে মানুষটা মানে আমাকে কি বলবো, যে মানুষটার সাথে পরিচয় হওয়ার পর থেকে সুন্দর সুন্দর প্রিয় মানুষদেরকে আমাকে কাছে আনার সুযোগ করে দিচ্ছেন। আমি হয়তো ব্যস্ততার কারণে আমি ভাবি যে হয়তো আজকে লাইভ করবো না, তো তার কথা বলার পর বলছে না, আজকেই লাইভটা করা প্রয়োজন। সত্যিকার মানে যিনি পিছন থেকে যিনি আমাকে সাহস দিয়ে, উৎসাহ দিয়ে এবং সার্বিক সহযোগিতা, এটা বলতে হবে যে সার্বিক সহযোগিতা জনাব ফালাক ফারজানা, দুলাল ভাই জীবনের গল্প এগিয়ে যাক, আরো দূরে, এই প্রত্যাশা। ধন্যবাদ ফালাক ফারজানা। সাদা মনের একজন মানুষ, খুবই ভালো মনের একজন মানুষ। এবং শুধু আপুর সাথে যে ভাইটা আছে, আমাদের প্রিয় ভাইটিও আমাদের খুবই একজন সাদা মনের মানুষ, যিনি অনেক রাতের ব্যথাকে চেপে রেখে প্রায় 1 ঘন্টা 18 মিনিটের বা 20 মিনিটের প্রোগ্রাম সে করে গেছেন। অতএব দুজনের জন্য গত পর্বেই তো শুনতে পেলাম। এবং এইটার আরেকটা গল্প আছে যে ওই দিন আমাদের গেস্ট সংকট ছিল বা আমি একটু ব্যস্ত ছিলাম। তো ওই সময় ফারজানা আপু বলছে যে ঠিক আছে তাহলে আজকে আমি গেস্ট, ঠিক আছে, মানে এর চেয়ে বড় স্যাক্রিফাইস মানে এরপরে আমরা ফারজানা সিরাজ, হ্যাঁ শিলা, ফারজানা সিরাজ শিলা চুয়াডাঙ্গা থেকে শুনছে আমাদের বোন। আচ্ছা, আর কে কোন জায়গা থেকে লিখছে যদি একটু মানে কে কোন জায়গা থেকে দেখছেন বা লিখছেন একটু লিখে দিলেও কিন্তু আমরা একটু বুঝতে পারি যে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন। অনুরোধ রইল যে আপনার পরিচয় সংক্ষেপে যদি নাও দিতে পারেন, কোন জায়গা থেকে দেখছেন আমাদের আজকের লাইভ, এবং আপনার কমেন্টসটা আমরা দেখতে চাই। শিলা বলছেন শুনছি প্রিয় আপনি ভাইয়া। ওকে, ঠিক আছে, আপনি স্পেশাল, আপনি ভাইয়া, ঠিক আছে, আমরা আছি ভাইয়া।
ওকে, তারপরে হলো আমি আপনাদের একটু কষ্ট দিয়ে ফেলছি তাই না, বেশি সময় নিচ্ছি না না আচ্ছা ঠিক আছে ওকে। রতন শেল দারুণ লাগছে দুইজনকে, ঠিক আছে ধন্যবাদ। রতনদাও কিন্তু আসাম থেকেই শুনছেন, আসাম থেকে, তাহলে ভারত থেকে মানে আসাম থেকে আমরা দেশের বাইরে থেকে দুজন মানুষ পেয়ে গেলাম। রতন দাদা বলছেন দারুণ লাগছে দুইজনকে, কেউ এখনো লিখলো না, তিনজনকে দারুণ লিখছে, কেউ মানে এখনো। আচ্ছা সুজন হয়তো আপনাকে দেখছে এর আগেও দেখেছে, সেই জন্য। ফারজানা আপু আরো লিখছেন, পলি মুগ্ধ হলাম আহা আহা, ওকে সুন্দর। সাজিদুল করিম সুজন শুভকামনা আপু এবং দুলাল ভাইয়ের জন্য, সরি দুলা ভাইয়ের জন্য। সুজন কুড়িগ্রাম থেকে শুনছে। হ্যাঁ আমি মনে করছি যে দুলাল ভাইয়ের, আমি মনে করছি যে সে লিখছে দুলাল ভাইয়ের জন্য শুভকামনা। দুলাল ভাই ক্লোজলি দেখতে পাচ্ছি আসলে তো দুলাল ভাই লেখেনি, দুলা ভাই লিখছে। দুলাল ভাই একটু খুশি হয়েছিল কিন্তু ইটস মাই ব্যাড লাক। ওকে যা হোক, এরপরে বড়ুয়া দাদা আবার লিখেছেন যে আপনাদের দুই জনের জন্য রইল যুব শক্তির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা পরবর্তী কোন একটা লাইভে দাদাকে যুক্ত করব এবং তার সংগঠনের এবং যুব শক্তির যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো আমরা শুনবো। এরপরে হলো আবারও সুজন সাউন্ড একটু কম হচ্ছে, ঠিক আছে আমরা সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আমরা সাউন্ড বাড়িয়ে দিব। আমরা মনোযোগ সাথে থেকো তোমরা। হ্যাঁ হ্যাঁ। এরপরে হলো আমি এখন একটা ভয়ের মধ্যে আছি যে কোন লাইভটা আবার বাদ পড়ে যায় এবং কোনটা আমি দেখাতে কমেন্টস যদি বাদ হয়ে যায় তখন আমি একটু ভয়ে পড়ে যাই, মানে একটু। আচ্ছা আমরা এইটা দেখতে পাচ্ছিলাম, তারপরে সাউন্ড এই পর্যন্ত আমরা গিয়েছিলাম। আমরা আজকে একটু এই কমেন্টস গুলা পড়ার মাধ্যমে কিছু মানুষের জীবনের গল্প আমরা শুনতে পাই, এজন্য আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ছি, তারপরে আমরা আমাদের গল্পের মধ্যে যাব। পলি বরাবরই খুব ভালো আবৃত্তি করে, হ্যাঁ এটা একদম সত্য কথা, আমি নিজেও সাক্ষী দিলাম আজকে। ওকে, এরপরে হলো বড়ুয়া দাদা পলি দি খুব মিষ্টি ভাবে আবৃত্তি পরিবেশন করেন, রাইট। সুলতান মল্লিক চমৎকার আবৃত্তি, টাঙ্গাইল থেকে, এটা ওনাকে আমি চিনি। এরপরে দেখছি প্রিয় দুইজন মানুষকে। ওকে ভাইয়া আমরা একটু বলে নেই, আজিজুল বাশার মাসুম নামে যিনি পরিচিত আমাদের সবার কাছে আবৃত্তি অঙ্গনে এবং বাংলাদেশ ও বহির্বিশ্বে, আজিজুল বাশার মাসুম ভাই হচ্ছেন ত্রিলোক বাচিক পাঠশালা তার কর্ণধার, কিন্তু আমাদের দুজনের বটবৃক্ষ আজিজুল বাশার মাসুম ভাই। আবৃত্তির পথে আমাদের সাংগঠনিক যে চর্চা আমরা করি তার বাইরে গিয়ে আমাদের যে পদচারণা পুরোটাই হয়েছে মাসুম ভাইয়ের হাত ধরে, সেই জন্য মাসুম ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। ওকে মাসুম ভাই প্রাণবন্ত একজন মানুষ, খুব ভালো আবৃত্তি করেন এবং আমাদের বটবৃক্ষ। ওকে, এই বটবৃক্ষের ছায়ায় আমরাও একটু শীতল হতে চাই। আজিজুল বাশার মাসুম ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনাকেও আমরা আমাদের এই লাইভে দেখতে চাই। আমরা আপু মানে সহধর্মিনী যিনি মাসুম ভাইয়ের, ঝর্ণা আলমগীর, তিনিও কিন্তু আবৃত্তি শিল্পী। আসাম থেকে হ্যাঁ, পলিও রবিন দুজনকে দেখছি, খুব ভালো লাগছে। তারপরে হলো মিনু আপু দেখতে পাচ্ছি, আমিও দেখছি, হাসিনা মিনু। মিনু আপু কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। তারপরে হলো পলি আপু, রাবিন ভাই, আমরা সবাই দেখছি, শামিম, মিল্কি, দিনার, ভাইয়ের জন্য শুভকামনা। ফালাক ফারজানা, আমার বড় ভাই দুলাল ভাই, ছোট ভাই রাবিন ভাই, অসুবিধা নেই আমরা সব ভাই ভাই, কোনো আছে সমস্যা। এবার দুলাল ভাই খুশি হয়ে গেছে। প্রথম যখন আমরা সাংবাদিকতা শুরু করি তখন চিন্তা থাকতো আসলে ছাপার অক্ষরে নিজের নামটা কবে
স্টোরিতে দেখতে পাবো, ছাপার অক্ষরে নিজের নাম। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন টেলিভিশনে ভিজুয়াল মিডিয়ায় কাজ শুরু করলাম, যে নিজেকে কখন দেখা যাবে, তো আমি তো পিছনের মানুষ, তো এইটা তো আমাকে তো ওইভাবে দেখার সুযোগ নাই। এরপর থেকে মাথায় আসলো যে ঠিক আছে, তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো নিজেকে দেখানো যায় এবং মানুষের জীবনের গল্প শেয়ার করা যায়। তো এই জন্য মানে নিজের নামটা বললে বা নিজেকে যদি একটু দেখা যায়, তাহলে এটা খারাপ লাগে না, মন মানে ভালো লাগে। অবশ্যই দুলাল ভাই, আপনার মতো মানুষ হচ্ছেন যারা নেপথ্যে থেকে কাজ করে যান, তাদের জন্যই কিন্তু আমরা সবার সামনে আসতে পারি। আপনার প্রতিও শ্রদ্ধা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দম্পতিকে দেখছি, ওকে, প্রিয় দম্পতিকে আমরা দেখছি। আমাদের বোন আমাদের কাছে ছোট, সারা জীবনই ছোটই থাকবে। আচ্ছা, এরপরে হলো আসমাউল হোসনা কুসুম নারায়ণগঞ্জ থেকে দেখছে আমাদের আরেক বোন। হ্যাঁ, বোনের জন্য অনেক অনেক শুভকামনা। ভাইদের কষ্ট করে এই লাইভটা, ভাই বোনদের লাইভ দেখার জন্য দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ মিনু আপু। হ্যাঁ, তারপরে ফারজানা আপু, দুলাল ভাই আপনাকে তো ফাটাফাটি লাগছে, পাশাপাশি আমার ছোট ভাই তাকেও ভালো লাগছে। ঠিক আছে, এটা বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। তারপরে আকাশ ভাই লিখছে খুব ভালো লাগছে দাদা দাদি, দাদা দাদি না দিদি, সরি, আচ্ছা দিদি, আবৃত্তি শিল্পী। এরপরে ওকে, সোমা রয় ভট্ট, দুই প্রিয় মানুষের জন্য প্রচুর ভালোবাসা। মুর্শিদাবাদের, ভারতে মুর্শিদাবাদ থেকে শুনছে সোমাদি। আচ্ছা, মুর্শিদাবাদে চলে গেছি আমরা, মুর্শিদাবাদ থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে হলো মাইমোনা হায়দার চৌধুরী, চমৎকার আয়োজন, এগিয়ে যাক। আপনাদের এই কমেন্টস গুলো আমি আশা করি আমার জন্য এক একটা আশীর্বাদ, এই শো এর জন্য। আমি লক্ষাধিক মানুষের কাছে পৌঁছতে চাই আপনাদের এই আশীর্বাদ নিয়ে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সার্বিক সহযোগিতায় যেন আমরা এই কাজটাকে যেন অব্যাহত রাখতে পারি। ঋতুরাজ ফিরোজ, প্রিয় দম্পতি, শিল্পীদের প্রতি ভালোবাসা, আবৃত্তি দুজনকে ছুঁয়ে থাক সর্বদা। অবশ্যই অবশ্যই। এরপরে আমরা আচ্ছা, পলে আপু আর জিজুকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ কমেন্টস করার জন্য। এরপরে প্রীতি প্রীতি প্রীতি, অন্তরা রহিম প্রীতি, দুই প্রিয় মুখ। আচ্ছা, আন্তার রহমান। মেহেদি হাসান আকাশ, চমৎকার আয়োজন, এগিয়ে যাক জীবনের গল্প। ধন্যবাদ। সোমা রায় ভট্ট, সুন্দর প্রয়াসে সুন্দর মানুষেরা মুর্শিদাবাদ, ভারত থেকে এই শুভকামনা। এরা সবাই আসলে খুব কাছের মানুষ দুলাল ভাই, এদের সবার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ। আসলে বিষয়টা হয়েছে কি, যে এরা আমাদেরকে এত ভালোবাসেন, আমরা লাইভে তো আসি, প্রায় প্রতিদিনই আসা হয়, এবং নিয়মিত এই মানুষগুলো নিয়মিতই আমাদের সাথে থাকেন, আমাদের আবৃত্তি শোনেন। তারপরে হচ্ছে শুধু সোশ্যাল সাইটেই না, সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে এসেও তারা আমাদের খোঁজ খবর রাখেন সবসময়। আমরা ধন্য যে এই মানুষগুলোকে নিয়েই হচ্ছে আমরা জীবন যাপন করছি। আমরা ধন্য এই মানুষদের জন্য। একদম একদম, একটু মিলে গেছে। আচ্ছা, যাও। সুলতান মল্লিক, দুলাল তোমার কাছ থেকে একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। সুলতান মল্লিক আমার বড় ভাই, তো আসলে আমি তো আবৃত্তির মানুষ না, আমার গলাটা গাওয়ার জন্য না আবৃত্তির জন্য, আমার গলাটা খাওয়ার জন্য, এই জন্য শরীরের অবস্থা এরকম। কথাটা নিলাম, ভালো লেগেছে। আচ্ছা, আমি লিখতে গিয়েছিলাম লিখতে গিয়েছিলেন আমাদের একটু জানাবেন। তারপরে হলো গিয়েছিল আর কি, আমরা সবাই এক প্রাণ আবৃত্তির মানুষরা। আল জারিফ, প্রিয় ওহি আল জারিফ, প্রিয় দুজন মানুষ, ভালোবাসি আপনাদের আপু এবং ভাইয়া, শুভকামনা। হ্যাঁ, ছোট ভাই শুভকামনা। এরপরে হলো দিনার ভাই, সাবা এন্ড নাওয়াব। আচ্ছা, আমার ভাতিজি ওরা সহ দেখছে, তো ওরা বলেছে আমাদের জন্য ভালোবাসা জানাতে, সেটাই লিখেছে। ওকে, শুভকামনা নিরন্তর। ওকে, আমরা পছন্দের মানুষ তাজ শিকদার,
শুভকামনা। এরপরে হলো নাফিসা মিষ্টি, আরেকটা আপনি আমাদের ত্রিলোকের। খুব ভালো লাগছে প্রিয় দুজনকে একসাথে দেখতে, খুব ভালো লাগছে। ওকে, সোহানি হুসাইন আপু আপনাদের খুব ভালো লাগছে। এরপরে সাজিদুল করিম। তাহলে এবার বলি দুলাল ভাই এবং আপনি সবার জন্য ঠিক আছে, ভালো, খুশি হয়েছে, আমি অনেক খুশি। আমি এখন মনি, শাহিদ মনি আমার ফ্রান্স থেকে বলছেন, আমাদের সংগঠনের ভাইয়া, খুব আমাদের পছন্দের একজন মানুষ। ওকে ফাইন, শাহিদ মনি ভাই। আমি আসলে সব কমেন্টস পড়তে পারছি না, আমি একটু স্কিপ করে যেতে হচ্ছে আর কি, তাহলে আমার আর জীবনের গল্প হবে না, শুধু আমার কমেন্ট মন্তব্য পড়াই হবে। আমি দেখি আর একটা নিয়ে আর কি, একটু বিরতি দিই, তারপরে জীবনের গল্পের দিকে যাব। মোনা মহসিন, এই জুটিটাকে অদ্ভুত ভালো লাগে, কারণ কি? কারণটা হলো আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। কারণটা কি এই দুইটা জুটি এত ভালো লাগে কেন? তার আগে আমি একটা কথা, আমি যখন এটার ব্যানারটা আজকে করতে গেলাম, আপনাদের ছবি নিয়ে যখন ঘাটাঘাটি করছিলাম, তখন ছবির দিকে তাকে শুধু একটা কথাই বললাম, সত্যি দুজনকে আল্লাহ খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ একত্র করে দিয়েছেন। এটা তারই এটা একটা মানে কৃপা আর কি। আপনার মতো অসংখ্য মানুষের স্নেহ এবং দোয়ায় আমাদের জীবন যাপন। আসলে আমরা সব সময় কৃতজ্ঞতা জানাই আল্লাহ যাদের সান্নিধ্যে, সৃষ্টিকর্তা যাদের সান্নিধ্যে আমাদেরকে জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন। আমাদের পরিবার এবং আমাদের বৃহত্তর যে পরিবার, আবৃত্তি পরিবার, সব সময় যেটা বলি, সব মিলিয়ে আমরা সৃষ্টিকর্তার কাছে সন্তুষ্টি জানাই নিজেদের সব সময়। আচ্ছা যাক, একটা কমেন্টস বোধহয় এটা আমার নিজের কমেন্টস মনে হচ্ছে। আপনাকে প্রায়ই শুনি, আজকের এমন সময়ে ভালোটা এমন ভাবে লাগছে যে আমি কমেন্ট করার লোভ সামলাতে পারলাম না। আপু এবং ভাই, ধন্যবাদ। কামরুন নাহার, সে নিজেও একজন কবি, আমি যদি ভুল না করি। আপনি সাথে থাকুন, ভালো লাগছে আমাদের। আমরা একটু এই কামরুন নাহার পর্যন্ত থাক, তারপরে আমাদের কমেন্টস গুলো পঠিত বলে গণ্য হোক যদি সময় না থাকে, আর তা না হলে আমরা এটা শেয়ার থাকবে। আর যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা একটু যদি শেয়ার করে দেন, তাহলে আমরাও এই দম্পতির গল্পটা আমরা মানুষকে জানাতে পারবো, আপনাদের কমেন্টস গুলো দেখাতে পারবো। আজকে যারা পরে এসে যুক্ত হয়েছেন, পলি পারভিন এবং মেজবাহিল মুকাররাবিন দম্পতি আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এইচএম দুলাল লাইভ জীবনের গল্পে। আজকে এটার 52তম পর্বে আমরা রয়েছি। আমরা জীবনের গল্প শুনবো। প্রথমেই একটু দুজনের কাছে যাব, যে কাছে আসার গল্প। কত সালে দুইজন একত্র হলেন, কিভাবে এই হিমালয় জয় হলো আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করি। আমাদের পরিচয় আসলে 2003 সালে। আমরা সব সময় হাজবেন্ড ওয়াইফের চেয়েও নিজেদেরকে বন্ধু পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের এই বন্ধুত্বের শুরু 2003 সালে, তাও খুব কাকতালীয় ভাবে। আমি সাধারণত পয়লা বৈশাখে কখনোই ঘরের বাইরে যেতাম না। বন্ধু বান্ধবরা অনেকেই যেত, রমনা বটমূলে যেত ঘরে, সবসময় বলতো, কখনো যাওয়া হয়নি। প্রথম 2003 সালে বন্ধুদের চাপাচাপিতে গেলাম একসাথে। ওখানে যে কাকতালীয় ভাবে, পরেও দিন ছিল না, কিন্তু ওর বন্ধুদের সাথে ওখানেই প্রথম পরিচয়। এবং পরিচয় হওয়ার পরে জানতে পারি যে তাদের বাসাও একই এলাকাতে। আমি তখন বাসাবোতে থাকতাম, ওরাও সবাই বাসা বলি। ওখান থেকেই পরিচয়, পরস্পরের নাম্বার বিনিময়। এরপরে আবার যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে তাদের মাধ্যমে হলো পলের সাথে পরিচয়। ওই পরিচয় প্রথম দিনেই যে আস্থার জায়গাটা তৈরি হয়েছিল, আসলে পারস্পরিক পরিচয়ের জায়গায়, বন্ধুত্বের জায়গায়, আমাদের সবার মাঝে ওই যোগাযোগটি এখনো আছে, অটুট আছে একইভাবে। ওই বন্ধুত্বটা একইভাবেই সমানভাবেই বিদ্যমান আছে। এবং আমি বয়সে বড় ছিলাম ওদের, যদিও আমি এখন বলি যে আমি বয়সে ছোট, আমি সবসময় বলি যে ও আমার বড় 4 বছর। না, বিয়ের পরে তো পুরুষের বয়স কমে যায় আর কি, এটা স্বাভাবিক।
কিন্তু কখনোই এই ব্যবধানটি মনে হয়নি। আমরা খুব ভালোভাবেই আমাদের এই বন্ধুত্বের যাত্রা অব্যাহত রেখেছি। পরিচয়টি 2003 সালে, সেই থেকে এখনো পথ চলছি আপনাদের দোয়ায়। সারা জীবন এভাবেই আমরা আমরা একটু 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 এই জায়গাটা একটু তাড়াহুড়া করব না, মানে 3 সালে পরিচয়, তারপরে কত সালে দুটো হাত একত্র হলো সেই সময়টা জানতে চাচ্ছি। ওটা আমি বলি হ্যাঁ। 2006 সালে হ্যাঁ, আমরা 3 বছর। বন্ধুই ছিলাম, বন্ধুই আছি। 2006 সালে পারিবারিক ভাবেই হচ্ছে বিয়ের ব্যবস্থা হয়। এই তো খুব আর কম 3 সময়ের বছর মধ্যে হয়েছে। 3 বছর হলো ব্যক্তিগতভাবে মানে সম্পর্ক চালিয়ে যাওয়া, আর পারিবারিকভাবে হলো 6 সাল থেকে একত্র হওয়া, তাই তো? বিষয়টা এরকমই। জি জি জি। ঠিক আছে। তো 3 বছর মানে মজার বিষয় বলে রাখি জল ভাইয়া, সাধারণত যেমনটি হয় আমাদের ক্ষেত্রে কি ব্যতিক্রম ছিল যে বিশেষ করে ওর পরিবারে সবসময় প্রেফার করতো যে ওরা বাইরে আড্ডা দেওয়ার চেয়ে ঘরে বসে বন্ধুরা সবাই একসাথে আড্ডা দেয়। যেন আমরা তো জানি আমাদের সমাজের অবস্থা, বাবা মারা চান যে তাদের সন্তানরা তাদের চোখের সামনেই আসলে বড় হোক। বাইরে বলতে আমি একটু বলি, বাইরে বলতে হচ্ছে এমন না যে বাইরে বের হওয়া নিষেধ। আমাদের এলাকাটা হচ্ছে বাসাবো কদমতলা। তো আমার সব বন্ধু বান্ধবরা হচ্ছে কদমতলারই। তো সবাই আগে আমরা যখন ছোট ছিলাম, মানে ছোটবেলার বন্ধু বান্ধব সব আমাদের, আগে তো ছাদে উঠতাম, রাস্তায় হাঁটতাম, খেলতাম, তাই না? ইলেকট্রিসিটি চলে গেলে সবাই হচ্ছে রাস্তায় ঘুরঘুর করতাম রাতে। এই বিষয়গুলো ছিল। তো ছোট থাকতে তো সবার বাসা থেকে অ্যালাউড ছিল না যে মানে রাস্তায় দাঁড়িয়ে ওই সময়টা আসলে আমাদের ছেলে মেয়ে আমরা একসাথে বন্ধু বান্ধবরা থাকতাম। তো তখন ওই যে বাইরে দাঁড়িয়ে থেকে আড্ডা দেওয়া এই জিনিসগুলো তো আসলে আমাদের ওই সময় এভাবে ছিল না, মুরব্বীদের বিষয়গুলো ছিল, তারা ডাক দিত। তো তখন আম্মু আব্বু বলতেন কি যে সবাই আমার বাসায় এসে আড্ডা দাও, এই বিষয়টা। সময়ের সাথে সাথে যখন হচ্ছে আমরা একটু মানে কলেজে উঠলাম তখন বাইরে যেতাম, মানে ঘরেই হচ্ছে আমার আড্ডার আবহটা শুরু থেকেই ছিল, এবং সেটার জন্য আমার মা বাবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ তারা এতটাই উদার মনের মানুষ, তাদের বাসায় বসে আমার বন্ধু বান্ধবরা হচ্ছে প্রেমও করতো। যাক, তাহলে ওকে, সেই ওদের। এখন আমি একটু জানতে চাচ্ছি যে প্রথম কার মাথায় আসলো, মানে প্রথম মানে কার চোখে পড়লো, সেটা কি পলির চোখে না মানে ফর্মাল যে আমরা যে প্রেমের বিষয়টা বলে থাকি আমাদের মধ্যে, এটা কখনোই ছিল না। আমি এই জায়গাটাও আমাদের অদ্ভুত একটা মিল ছিল দুজনের চিন্তার জায়গাটায়। আমরা সবসময়, আমি নিজে ব্যক্তিগতভাবে নিজের সম্পর্কে যেটা জানি, আমার সবসময় চিন্তা ছিল যে আমার খুব ভালো বন্ধুদের কেউ একজনকে আমি আমার জীবন শুরু করবো, প্রেম করব, এই ধরনের চিন্তা কখনোই ছিল না। ফর্মাল মানে ডেটিং করব, ঘুরতে যাব, এইসব চিন্তা মাথায় ছিল না কখনো। ওরকমটা আমারও মনে হতো। এই কারণে হয়তো দুজনের, আমাদের কাছের যে বন্ধুরা ছিল তাদের মনে হয়েছে যে এই দুজনের এই জায়গাটায় মিল আছে, ওরাই আসলে অ্যাপ্রোচটা আগে করেছে, আমাদের দুজনের আগে আমাদের বন্ধুরা অ্যাপ্রোচটা করেছে। আমি একটু রিক্যাপ অফ দ্য স্টোরি, আমি একটু 2003 এ ফিরে যেতে চাই। 2003 এ আপনাদের প্রথম পরিচয়, তাই তো? কি করতে যায় পরিচয় ওখানে আপনাদের? রমনা ওখানে প্রথম আপনারা কি অনুষ্ঠান করতে যে আপনাদের? না, আচ্ছা আমি একটু বলি, এখানে রাবি তো তখন শুরু করলো, আমি একটু বলি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আরেকটু কাকতালীয় ভাবে পয়লা বৈশাখে আমাদের দুজনেরই জন্মদিন। তো হ্যাঁ, তো আমি হচ্ছি ছোটবেলায় তো অনুষ্ঠান করতে যেতাম, আমি চাঁদের হাট করতাম, শিশু কিশোরদের সংগঠন। তো আমাকে রমনায় যেতেই হতো অনুষ্ঠানের জন্য। কিন্তু একটু বড় যখন হলাম তখন আসলে আর যেতে পারতাম না। কেন পারতাম না? আমার বন্ধু ছিল অনেক, এবং সেটা দুটো গ্রুপ ছিল। তো এখন আমি কার সাথে যাব? সকালবেলা ওরা চলে আসতো, আবার সারাদিন বাইরে ঘুরে দুটো গ্রুপে বিকেলে আবার বাসায় চলে আসতো, মানে আমাদের বাসাতেই। তো আমি আসলে যেতে পারতাম না কখনোই, কারণ এক দলের সাথে যাবো আরেক দল মন খারাপ করবে, সেই জন্য বাসাতেই থাকতাম। 2003 সালেও কিন্তু আমি যাইনি। রাবিন ওর বন্ধু বান্ধবদের কিনা রমনা এসেছে, আমার বন্ধু বান্ধবরাও গিয়েছে রমনায়। তো সেখানে ওদের সাথে আসলে ওদের পরিচয়, মানে ঘুরতে গিয়েই পরিচয়। তারপরে যখন দেখা গেল কথাবার্তা বলার পর যে একই এলাকার, রাবিনও তখন বাসাবতেই থাকে এবং আমরা তো কদমতলাতেই থাকি। তো তখন হচ্ছে যে ঠিক আছে, যেহেতু একই এলাকার, তাহলে আমরা মাঝে মাঝে দেখা করব। তো সেরকম ভাবেই হচ্ছে একদিন ঠিক হলো যে ফোন নাম্বার বিনিময় হলো, হবার পর হচ্ছে যে আমরা যোগাযোগ করে
এই সপ্তাহে একদিন দেখা করব, বাকি যেসব বন্ধু বান্ধবরা আজকে আসেনি বা দেখা হয়নি তাদের সাথে তো দেখা করাতে হবে। যেমন আমার ওই গ্রুপের মধ্যে শুধুমাত্র আমাদের 5 জন বান্ধবীর মধ্যে আমি সেদিন ছিলাম না, তো ওরা তো খুব মানে তাগাদা ফিল করছিল যে পলির সাথে তো দেখা করাতে হবে আমাদের নতুন বন্ধুদের। তো সেই জন্যই হচ্ছে ওরা একটা দিন ধার্য করলো। আমার দিনটি মনে আছে আমাদের প্রথম দেখা হয়েছিল তো পয়লা বৈশাখ, স্বাভাবিকভাবে 14 এপ্রিলে। তো ওর সাথে প্রথম দেখা হয়েছে 24 এপ্রিল। 24 এপ্রিল দিন কি দেখা করবার ওরা তারিখ ঠিক করেছে 24 এপ্রিল, কিন্তু আমাদের কোথাও এলাকাতে রাস্তায় ওদিন দুপুরে দেখা হয়ে গেছে। ওদিন দুপুরে আবার আমাদের মানে যেখানে আমি বলি গৌরান বনশ্রী প্রজেক্ট আছে, ওখানে আমাদের দেখা করবার কথা সব বন্ধুদের। তো সেদিন দুপুরে আবার ওর সাথে আমার আগেই দেখা হয়ে গেছে, মানে আমার আরেকটা বান্ধবী সহ, হাবিবা নাম, আমরা দুজন যাচ্ছিলাম, রাবিনও যাচ্ছিল, তো তখনই হচ্ছে ওর সাথে দেখা হয়েছিল প্রথম। আচ্ছা 24 তারিখ কি বার ছিল, বারটা মনে আছে? রবিবার সম্ভবত 2003 সালের এপ্রিলের 24 তারিখ রবিবার। প্রথম দেখা হলো, দেখার সময় কি মানে কি আলাপ হয়েছিল, কি কথা বিনিময় হয়েছিল মনে আছে একটু? ওই দিন আসলে আমরা আমাদের সবাই একসাথে ওই দিন প্রথম ঘুরতে গিয়েছিলাম, ফ্রেন্ডরা সবাই মিলে গোরান বনশ্রী ওখানে ঘুরতে গিয়েছিলাম। ওখান থেকে বর্ষা ছিল, তো তখন তো বর্ষা শুরু, এখনকার মতোই সময়। প্রথম বৃষ্টি, মানে বৈশাখী ঝড়ের পরে যে বৃষ্টির পানিটা জমা হয়, ওখানে নৌকা চলাচলের ব্যবস্থা হয়ে যায়। তো আমরা এই যে রামপুরার যে খালটা আছে, এইটার যে নিচের দিকের যে অংশটা, ওই অংশে তখন মেলা দেওয়ার পরের ওই অংশটাতে নৌকা চলতো। আমরা সবাই মিলে নৌকায় চড়ে ঘুরতে গিয়েছিলাম। ওখানেই সবাই ফর্মাল, ওদিন মূলত সবার সাথে সবার পরিচয়টা, কে কি করছি না করছি, কারণ প্রথম দিনের পরিচয়ে ওই কথাগুলো হয়ে ওঠেনি আসলে। না আমি সবার সাথে পরিচয়, এখন তারপরে পরিচয় হলো 2003 24 এপ্রিল 24 এপ্রিল, তারপরে দেখা হলো। এরপরে আপনাদের ফোন নাম্বার নেওয়া হলো, তারপরে গল্প করতে থাকলেন, তো তারপরে জাস্ট বন্ধুত্বের সম্পর্কই চলতে থাকলো। তারপরে কতদিন পরে আপনারা চিন্তা করলেন যে এই বন্ধুটা আসলে অন্য বন্ধুদের চেয়ে একটু স্পেশাল, একটু স্পেশাল ভাবতে পারি, এইরকম? এটা কতদিন পরে বা কত বছর পরে? এটা মূলত যে আমি বলছিলাম আপনাকে, যেটা যে এটা আমাদের চেয়ে আমাদের বন্ধুদের বেশি মনে হয়েছে। অ্যাপ্রোচটা আসলে ওরাই করেছে প্রথমে। এটা 2005 এর দিকে প্রথম যে ওদের মনে হলো যে এদের দুজনের চিন্তা ভাবনা মানসিকতার জায়গায় এরা দুজন একই রকম, এদেরকে ডেকে বা বলে অন্য কোনো দিকে এঙ্গেজ করতে পারবো না। তো যেহেতু দুজনের মানসিকতা বা চিন্তা ভাবনা একই রকম, তার চেয়ে বরং আমরা ট্রাই করে দেখি যে ওরা তো যেহেতু প্রেম করবে না, অ্যাটলিস্ট দুজন একসাথে জীবনে একসাথে চলতে পারে কিনা, মানে বন্ধু হয়ে দুজন দুজনের পাশে সারা জীবন থাকতে পারে কিনা। তো প্রথমে ও সারা জীবনই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, কিন্তু আবার এইসব ব্যাপারে 2005 সালে তাহলে আমরা দুইজনকে আপনাদেরকে একত্র করার জন্য চেষ্টা করলো বন্ধুরা, এবং আপনারা বললেন যে না ঠিক আছে, এতদিন তো অন্যদের জন্য বাঁচলাম, এবার নিজেদের জন্য বাঁচি, তাই তো? আমরা এখনো সবার সাথে একসাথেই বাঁচি, কিন্তু আচ্ছা ঠিক আছে, স্পেশাল ভাবে। তো তখন 2005 থেকে আপনারা আস্তে আস্তে শুরু হলো। তো এই যারা চিন্তা করেছেন, তো যাদের জন্য স্পেশালি কৃতজ্ঞতা বা তাদের কথা যদি একটু বলেন, তারা হয়তো শুনতে পারবে যে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, সেই মানুষগুলোর নাম একদম, মানে যে দুজন আসলে অ্যাপ্রোচটা করেছিল ওই দুজনের নাম আলাদা করে না বললেই নয়। বন্ধুদের সবার নামই বলতে গেলে আমাদের এই বন্ধু লিস্টে 23 জন ছিলাম আমরা, এক সার্কেলে আমরা ঘুরতাম। সবার নাম তো এখন এই মুহূর্তে বলতে গেলে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। যে দুজন ইনফ্লুয়েন্স করেছিল বিশেষ করে, সে দুজনের নাম বলি। আমাদের দুজনেরই খুব পছন্দের বন্ধু, সব বন্ধুরাই তো পছন্দের, এর মধ্যেও কারোর সাথে কানেকশনটা একটু বেশি থাকে, আত্মিক কানেকশনটা। তো সেই জায়গা থেকে এই দুজন হলো অ্যাপ্রোচটা করেছিল, ঝর্ণা এবং কৌশিক। কৌশিক এখন ফ্রান্সে থাকে, ওখানে হাজবেন্ড সহ সেটেল। ঝর্ণা ঢাকাতেই আছে, ওরা একসাথে স্কুল লাইফ থেকে একসাথে পড়াশোনা করেছে ওরা।
কলেজ পর্যন্ত, আইডিয়াল স্কুল এন্ড কলেজে কলেজ লাইফ পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। আচ্ছা, আমরা কি পৌশির কমেন্টস পড়েছিলাম আজকে? না, আমার আমি তো আসলে পোস্ট করি না। না, আজকে মনে হচ্ছে যে আমি লাইভে পৌশি নামে কাউকে কোন কমেন্টস পড়লাম কিনা। যা হোক, আর যদি কোনো বন্ধু যদি যুক্ত হতে চায় বা কাউকে যদি স্পেশালি, আমরা এরপর থেকে এই ব্যবস্থাটা রাখবো যে এই লিঙ্কটা, যে লাইভ লিঙ্কটা আপনারা পেয়েছেন, এটা যে কোনো বন্ধু বা কোনো কাছের মানুষ যদি এই লিঙ্কটা যদি রিসিভ করে, তাহলে সেও এই একই ফ্রেমে এসে আমাদের সাথে কথা বলার সুযোগ পাবেন আর কি। তো এইটা এই ঘোষণাটা থাকবে। আমরা দেখি আগামী পর্ব থেকে আমি এই লিঙ্কটা উন্মুক্ত করে দিব, যে জন্য কোনো প্রিয় মানুষ যদি যুক্ত হতে চায় তাহলে সেও যেন যুক্ত হতে পারে। এবং আমি আজকেও চেষ্টা করব, দেখি এই লিঙ্কটাকে আমি ওপেন করে দিতে পারি কিনা। তো আমরা তার আগে একটু আবৃত্তি শুনে নেই। আমরা একটু আবৃত্তি শুনবো। আমরা আবারও যেতে চাই আমাদের কার কাছে যাব, আমরা একটু পলির কাছে যেতে চাই। আবারও সুন্দর একটা নান্দনিক উপস্থাপন উচ্চারণ শুনতে চাই। আচ্ছা, এখন আমি যার কবিতাটি নিবেদন করব, নির্মলেন্দু গুণ, আমরা সবাই তাকে জানি। তার একটি কবিতা পড়ছি, ক্ষেত মজুরের কাব্য। মুগুর উঠছে, মুগুরে নামছে, ভাঙছে মাটির ঠেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে, কখনো শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে। হঠাৎ পুলক পবন হৃদয় পুষ্পিত হলো লাজে। ফিরিয়া দেখিল বধূটি তাহার পেছনে আলির উপরে বসে আছে, যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। সামনে মাটির লালে সানকিটি জরির আঁচলে বাঁধা, আজ নিশ্চয় মরিচে রসুনে বেনন হয়েছে রাঁধা। হাসিয়া কৃষক মরালে মাসের মুগুর ফেলিয়া দিয়া, কামুক আঁখির নিবিড় বাঁধনে বাঁধিল বধূর হিয়া। বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ, বধূর ভিতরে কৃষক তখন পাইল মনের খোঁজ। মেঘ দিল ছায়া বন সঙ্গমে, পড়িল বধূর আশা। মনে যাই থাক, মুখে সে কহিল, মর্গে বর্গা চাষা। শব্দটি তার বক্ষে বিঁধিল ঠিক বর্ষার মতো। এই জমিটুকু আমার হইলে কার কি বা ক্ষতি হতো। কাতর কণ্ঠে বধূটি শোনালো, আইসা ফুলির বাপ, আমাকে একটু জমিন হবে না? জমিন চাওয়া কি পাপ? খোদার জমিনি ধনিরই দখলে, গেছে আইনের জোরে। আমাগো জমিন হইব যেদিন আইনের চাকা ঘোরে। অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারে বলে, স্বামীর কথায় চোখ দুটি তার সূর্যের মতো জ্বলে। বলদে ঘোড়ায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী। আইনের চাকা আমারে দেখাও, সে চাক্কা ঘুরামু আমি। কৃষক তখন রুদ্র বধূর জড়ায়ে চরণ দুটি, পাতো নয় যেন অন্ধের হাতে লঙর খানার রুটি। যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বরা হয় ঘায়ে, ততটা আঘাত সইল না তার বধূর কোমল পায়ে। পা দুটি সরিয়ে বধূটি কহিল, করো কি সারো, মানুষ দেখিলে জমি তো দেবি না, তোর নাম দেবি আরো। পরম সোহাগে কৃষক তখন বধূর অধর চুমি, হাসিয়া কহিল, ভূমিহীন কই, ভূমিহীন কই, আমার ভূমি তো তুমি। আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা করিছে খেলা। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঠেলা। ধন্যবাদ। আর অত্যন্ত আনন্দের সাথে জানাই যে এইমাত্র আমরা ফেসবুকে আমরা যে লিঙ্কটা দিয়েছি কমেন্ট সেকশনে এই লাইভের, অথবা পলি পারভিন এবং আমার ব্যক্তিগত ওয়ালেও এই লিঙ্কটা লাইভ লিঙ্ক দেওয়া আছে।
ইচ্ছে করলে আপনিও যুক্ত হতে পারেন, আমাদের স্ক্রিনে এসে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। শুধু কমেন্টস নয়, সরাসরি ভিডিওতে এসেও কথা বলার সুযোগ পাবেন। এই লিঙ্কটাতে শুধু ক্লিক করবেন এবং আমি অলরেডি আপনাকে ট্যাগ করে দিয়েছি এবং আপনারা শেয়ার করবেন আজকের লাইভটি। তো আমরা একটু কবিতা শুনবো, আরেকটা কবিতা শুনতে চাই রাবিনের কাছ থেকে, এবং দুজনের যদি ডুয়েট কোনো কবিতা থাকে আমরা এক ফাঁকে একটু শুনে নিব ছোট্ট করে আর কি। আমরা চলে যাচ্ছি রাবিনের কাছে। আমি এখন যে কবিতাটি করব আমার খুব পছন্দের একটি কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পাহাড় চূড়ায়। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানীয়, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম। কারণ কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত। যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি আর সেই দ্বীপে যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায়, মাথার ঠিক কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে আমি একা। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। এ 10 দিক, এ 10 দিক, আমি কোনো দোষ করিনি। আমি কোনো দোষ করিনি। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ উচ্চারণ, এত সুন্দর উচ্চারণ, হৃদয়কে ছুঁয়ে যায়। যেমনটা আমরা কবিতায় শুনছিলাম যে শৈশবে ফেরা যায় না, কিন্তু শৈশবকে আমরা চিন্তা করতে পারি, আমরা কল্পনায় ধারণ করতে পারি এবং সেই গল্পগুলো আমরা শেয়ার করতে পারি, যেমনটা আমরা তুলে ধরি এইচ.এম. দুলাল লাইভ জীবনের গল্পে। আমরা একটু দুজনের কাছ থেকে খুব ছোট করে শুনতে চাই কার শৈশব কৈশোর কোথায় কেটেছে। একটু প্রথমে একটু পারিবারিক পরিচয়, বাবা মা, সংসারে আর কি ছিল, এরপরে কোথায় এই নরম কচি কচি ছোট পাগুলো কোথায় মারাতো, কোন সেই সবুজ চত্বর অথবা কোন সেই মিঠু পথ, স্কুলগুলোর নাম শুনবো এবং পড়ালেখাগুলোর সেই বিষয়গুলো শুনবো। প্রথমেই যেতে চাই পলি পারভিন আপনার কাছে। আচ্ছা, আমার জন্ম বেড়ে ওঠা পুরোটাই হয়েছে বাসাবোতে, বাসাবোর কদমতলা। আমার বাবা মোহাম্মদ ফজলুল হক, ব্যবসায়ী মানুষ, মা পারুল বেগম। আমরা 3 ভাই বোন। ভাই বড় ফয়েজ, আমি পলি, আমার ছোট বোন পপি। 3 ভাই বোন। কদমতলাতেই বেড়ে ওঠা, স্কুল কদমতলা পূর্ব বাসব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
কলেজ আইডল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, অনার্স মাস্টার্স দুটোই করেছি খিলগা মডেল ইউনিভার্সিটি কলেজ সেখানে। এই তো কদমতলা এলাকাটা হচ্ছে একদম আমার এই জীবনের পুরোটা সময় জুড়ে অতিবাহিত হওয়া জায়গা, যেখানে আসলে শৈশবে ফেরা যায় না বলা হয়তো, কিন্তু আমি যখন মানে আমার এলাকায় যাই, আমি 2 বছর হলো রামপুরা বনশ্রীতে এসেছি, এত বছর আমি ওখানেই ছিলাম, আমার বিয়ের পরেও অনেকটা বছর আমি ওখানেই ছিলাম। তো যখন এলাকায় ঢুকি, এলাকায় পা রাখি, তখন মনে হয় যে আমি সেই ছোটবেলার মতোই, মেঠো পথ ছিল কদমতলায় আগে, এখন তো আধুনিক পিচ ঢালা রাস্তা হয়েছে, আগে ছোট ছোট অনেক ঘর ছিল, টিন শেড ঘর ছিল, ওয়াল শেডের ঘর ছিল, এরপর হচ্ছে যে বাড়িগুলো ছিল, এখন তো সবই অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, সেগুলো একটু মিস করি। কিন্তু যখন পাটা রাখি তখন মনে হয় যে আমি ছুটছি, আমি ফুটবল খেলছি, আমি র্যাকেট খেলছি, আমি ক্রিকেট খেলছি। আমি বোধহয় সেই সৌভাগ্যবান মেয়েদের একজন, যে তার শৈশবে বৃষ্টির মধ্যে ফুটবল খেলা, ছেলেরা যেসব করতো, মেয়েরা জানালায় বসে বসে বা ছাদে থেকে থেকে দেখতো, করতে পারতো না, কিন্তু আমি বোধহয় সেই একজন যে আমি করতে পেরেছি। পুরোটাই আমার বাবা মায়ের কল্যাণে, তারা আমাকে এতটাই ছুট দিয়েছেন যে আমি সব করেছি আমার জীবনে। হাডুডু খেলা, তারপরে হচ্ছে ছেলেদের সাথে যত রকম খেলা আছে সবই খেলেছি, ফুটবল ক্রিকেট সব সব। এবং আমার ওইটুকু বয়সে আমি যখন ক্লাস 7-এ পড়ি, 7-8, ওই সময়টাতে আমি বাসাবো থেকে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে এসে ভলিবল খেলতাম, হ্যান্ডবল খেলতাম। আমাদেরকে কোচ ছিলেন, তিনি হচ্ছে স্কুলের মাঠে কোচিং করাতেন, কিন্তু যখন কোনো খেলাগুলো খেলতে হতো জেলা পর্যায়ের বা ঘরোয়া কোনো ম্যাচ যদি হতো, আমাদেরকে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে এসে খেলতে হতো। ওই বয়সেই আমি একা একাই আসতাম বাসাবো থেকে ধানমন্ডিতে। ওকে, আমি হয়তো বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর ছিলাম, সেই জন্য আব্বু আম্মুর আস্থা ছিল। আচ্ছা রাবিন, আপনি সৌভাগ্যবান, এরকম একজন ম্যাচিউর মানুষকে পেয়েছেন। আসলে বয়সে ছোট বড় যে সেটা বড় কথা না, একজন ম্যাচিউর মানুষ পাশে থাকে জীবনে অনেক বড় একটা বিষয়। তো ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা। তো এটা তো আপনিই পেয়েছেন, এটা তার আর কোনো সুযোগ নাই। তবে আমরা কথা শুনতে পারি, শুভকামনা রইলো আর কি। বড় জোরে বলতে পারি যে 1 কাপ কফি বানিয়ে খাওয়ালে কৃতজ্ঞ হবো যদি কোনোদিন দাওয়াত পাই। ওপেন দাওয়াত। আমাদের বাসা হচ্ছে মানে এই সব, আমরা বলি যে আমাদের সব পরিচিত জনদের জন্য উন্মুক্ত আড্ডার স্থল, এবং এটা দ্বিতীয় নিবাস প্রত্যেকের। আমাদের বাসায় আমরা 2 জন আছি তো, কিন্তু এই বাসাটা আসলে আমাদের আবৃত্তি অঙ্গনের যত সহযাত্রী আছেন সবার জন্য, সবাই সেখানে থাকেন, আড্ডা দেন, কবিতা পড়ে আমরা সারা রাত দিন মাতিয়ে রাখি। এই লকডাউনের সময়ও আমরা কিন্তু কয়েকটা সংগঠনের মানুষজন একসাথেই কাটিয়েছি। তো বাসাটা খুবই কাছে, রামপুরা বনশ্রী আইডল স্কুলের পেছনে, আপনাদের অফিস থেকে একদমই কাছে। হ্যাঁ, খুব পরিচিত, এবং আমি ওখানে মাঝে মাঝে যাই। কদিন আগেও গেলাম রামপুরা থানায় আফতাবনগর এলাকাটা ঘুরলাম, কিছু কাজ ছিল। তো মানে আমিও সুযোগ পেলে আফতাবনগর এলাকাটা আমার পরিচিত, ওখানে আমাদের একজন সাংবাদিক ওখানে থাকেন, আমার বন্ধু আর কি, আমাদের ইউএস এর নাগরিক এবং এনা পত্রিকার করেসপন্ডেন্ট, বাংলাদেশ প্রতিনিধি। তো তার ওখানে আমার যাওয়া হয়, ওই বাঁশের সাঁকোটা আমি পার হই, এবং এই দরদাম করি লেবু হালি কত, তারপরে এই মেরাদিয়া বাজারের পাকা কলা, মানে কাঁচা পাকা কলা, মানে ছড়িটা পূর্ণাঙ্গ, কিছু কলা পেকে আছে, কিছু কলা মানে কাঁচা। হ্যাঁ, মানে এটা কিন্তু শৈশবে না, এখন বর্তমানে আপনি এই সপ্তাহে গেলেও পাবেন, ঠিক আছে। এবং আপনি যদি দেখতে চান যে গঞ্জে থেকে, গ্রাম থেকে গঞ্জে আসছে, হাটে আসছে নৌকা নিয়ে, সেই নৌকাও কিন্তু আপনি পাবেন মেরাদিয়া বাজারে, রামপুরা, আপনি যদি আফতাবনগর ওই এলাকাটা যদি যান। এখন হয়তো কদম গাছ আছে কিনা আমি জানি না, কদম ফুল ওখানে, কদম গাছ পুরো এলাকা জুড়ে কদম গাছ ছিল, অনেক বেশি কদম গাছ ছিল আর কৃষ্ণচূড়া গাছ ছিল, কিন্তু এখন খুব মানে নেই বলতে গেলে, সবই কেটে ফেলা হয়েছে। নগরায়নের পোশাকাতে কদম আলী চাচারা হয়তো কদম গাছগুলো কেটে ফেলেছেন, নামটাই শুধু রেখে গেছে। হ্যাঁ, যা হোক, অসুবিধা নেই, আমরা চেষ্টা করব যে আমাদের যদি কোনো খালি জায়গা থাকে
এখন বর্তমানে বর্ষাকাল চলছে, আমরা একটা কদম গাছ লাগাতে পারি, আমরা কোনো গাছের চারা লাগাতে পারি। আমরা আজকে লাইভ থেকে বলবো যে বাংলাদেশের যত মানে আমাদের ঐতিহ্য যে ফুলগুলো রয়েছে, কদম ফুল রয়েছে, তারপর বিভিন্ন ফলের চারা রয়েছে, অন্তত একটা হলেও যেন আমরা একটা চারা যেন আমরা এই সিজনে বা এই বর্ষাকালে যেন আমরা লাগাই। কারণ আমাদের উন্মুক্ত অক্সিজেন প্রয়োজন আমাদের জন্য, আমাদের অনাগত ভবিষ্যতের জন্য প্রয়োজন। রাবিনের কাছে ফিরবো একটু সংক্ষেপে আপনার শৈশব কৈশোরের কথা জানার জন্য। যদি আমরা লাইভ কিন্তু আজকে বলতে গেলে আমরা প্রায় শেষের দিকে, তো শেষের দিকে এসে আমরা একটু দ্রুতই জানতে চাইবো। রাবিন, আপনার কাছে ফিরছি। আমার জন্ম এবং বেড়ে ওঠা নোয়াখালীতে, নোয়াখালী কোম্পানিগঞ্জ থানা রামপুর, আমার গ্রামের নাম রামপুর বামনিয়া। ওখানে জন্ম, বেড়ে ওঠা। আমার বাবা হোসাম হায়দার, উনি অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা। আম্মা মেহেরুন্নেসা, গৃহিণী। আমার স্কুল আমার এলাকাতেই বামনি উচ্চ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। বামনি প্রাথমিক বিদ্যালয়ে শুরু করেছি, তারপর বামনি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেছি। উচ্চ মাধ্যমিকে পড়েছি আমাদের থানা যে সদর বসুরহাট, ওখানে সরকারি মুজিব কলেজে পড়েছি। এরপর ঢাকায় এসেছি। ঢাকায় এসে আমি প্রথমে অনার্সে ভর্তি হয়েছিলাম ঢাকা কলেজে। পারিবারিক কিছু ব্যস্ততা এবং ঝামেলার কারণে আমি আসলে প্রথম বছরটা আমার গ্যাপ দিতে হয়েছে। এরপর আমি সিদ্ধেশ্বরী কলেজ থেকে বিকম কমপ্লিট করে এরপর এমবিএ করেছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। এই হচ্ছে আমার পড়াশোনার জায়গাটা। আর ছোটবেলা যেহেতু গ্রামে বড় হয়েছি, দুরন্তপনাতেই কেটেছে আসলে। মানে এই কিছুদিন আগে মাঝে মধ্যে এখন আসে না সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনার স্কোর কত, ছোটবেলায় কি কি দুষ্টুমি করেছে, সেই প্যারামিটারে তো দেখা যাচ্ছে যে 100-তে 101 পেয়ে যাই, এমন অবস্থা আর কি। পাখির বাসা ভাঙা থেকে শুরু করে গাছ থেকে অনেক উপরে গাছ থেকে লাফিয়ে পুকুরে পড়া, পাশের বাড়ির পেয়ারা বাগান থেকে পেয়ারা চুরি করে খাওয়া, পাশের বাড়ির গাছের ডাবগুলো পেড়ে খাওয়া, আমাদের গাছের গুলো নারকেল বানিয়ে খাওয়া, এই সবই করা হয়েছে আসলে ছোটবেলায়, যেটা হয়তো এখন অনেকে চিন্তাও করতে পারবেন না আমাকে দেখে যে আমি এসব করে এসেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আশা করি যে সেই দুষ্টামি হয়তো ওই ধরনের দুষ্টামি সম্ভব না, কিন্তু বর্তমানে যে বিষয়টা হলো যে সকল দুষ্টামি দিয়ে দাম্পত্য জীবনকে অনেক রাঙিয়ে রাখা যায় সেগুলো অব্যাহত আছে এবং থাকবে, এটা কামনা করতে পারি আর কি। তো এখন এই সময়ে আপনাদের দাম্পত্য জীবনের 2006 সাল থেকে, এটা হলো যদি আমি ভুল না করি 2006 সাল থেকে আপনাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল, এটা হলো 2020 সাল, ঠিক আছে? তো দীর্ঘ কত বছর হয়ে গেল আপনাদের? 14 বছর। এখন আপনাদের এক সংসারের কতজন আপনাদের মেম্বার বর্তমানে? আপনাদের কি আমরা কোনো নতুন মুখ পেয়েছি? স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বিশাল সংসার। আমরা একদম কখনোই ফিল করি না যে মানে আমরা দুজন, আসলেই না। যে যাদেরকে ভালোবাসি তাদেরকে কখনোই আমরা পরিবারের বাইরে কেউ মনে করি না, আর ওইভাবে আলাদা করে চিন্তাও করি না আসলে। না, আমি একটু পরিবারের সদস্য। ভাইয়া যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর ফ্রেমে আছে। মানে আমরা দুজনই আছি এখনো। হ্যাঁ, এখনো দুজন। আচ্ছা আচ্ছা, যা হোক আমি 2 থেকে 3 হোক, সংখ্যাটা আরো বাড়তে থাকুক, আমরা এই শুভকামনা আজকের এই লাইভের পক্ষ থেকে করি। তো আমি আপনাদেরকে কি বলবো, আমি এত কমেন্টস পেয়েছি যে আমি যদি সবগুলো কমেন্টস করতে চাই ঠিক আমার এরকম আরেকটা সুইট টাইম আপনার লাগবে। এই জন্য আমি সবার কাছে করজোড়ে অনুরোধ করবো যে আপনারা কেউ মাইন্ড করবেন না, কেউ আমাকে ফোন করবেন না, ইনবক্স করবেন না যে আমি কেন কমেন্টস গুলো পড়তে পারলাম না। কমেন্টস গুলো একটু পড়ে নেবেন, আর উত্তর দিয়ে দেব। শোটা শেষ হলে আমরাই উত্তর দিয়ে দেব সবাইকে। আরেকটা বিষয় হচ্ছে, এক জীবনের গল্প তো আসলে একটা শো এর মধ্যে শেষ করা যায় না। ঠিক তেমনি মানে আমাদের সময়ের তো সীমাবদ্ধতা আছে, ঠিক তেমনি সবার মন্তব্য দুলাল ভাই পড়তে পারছেন না। তবে আপনারা যারা আমাদের সবার সাথে মানে আমাদের সাথে যুক্ত আছেন লাইভে, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা সেগুলো আমরা গ্রহণ করছি। জি, আমরা খুব আমাদের এই শো এর একটা খুব
প্রিয় একটা রাউন্ড, সেটা হলো জটপট রাউন্ড। জটপট প্রশ্ন করা হবে, জটপট উত্তর আমাদের দিতে হবে। সেটা হলো 5টা প্রশ্ন, হলো একটাই প্রশ্ন, উত্তরটা দুইজনকে একই উত্তর মানে নিজেদের মতো করে দিতে হবে। প্রশ্নটা হলো যে একে অপরের দোষ এবং গুণ। প্রথমে 5টা গুণের কথা বলতে হবে, আর শেষে 3টা বলতে হবে হলো যে বিষয়গুলো আপনার একটু অপছন্দ, এগুলো একটু পরিবর্তন করলে ভালো হয়, এরকম 3টা বিষয় বলতে হবে। তো প্রথমেই একটু বলতে চাই, পলি আপনি বলবেন যে আপনার স্বামীর 5টা কি গুণ রয়েছে, 5টা গুণের কথা জানতে চাই স্পেশালি। রাবিনের তো গুণ অনেক, গুণ তো অনেক, এখন ভেবে ভেবে আসলে কি বলবো, মানে হয় কি অনেক বেশি হয়ে গেলে হচ্ছে বলাটা মুশকিল হয়, আবার যদি কম থাকে খুঁজে খুঁজে মানুষের বলতে হয়, সেটাও মুশকিল হয়। আমি সেই দুবিধাহের মধ্যে পড়ে গেছি। ওর ভালো গুণ হচ্ছে ব্যক্তি, রাবিন খুবই ভালো মানুষ। হ্যাঁ, পুরুষ মানুষকে নিয়ে আমাদের অনেক ধরনের কি বলবো অনেক কিছু কাজ করে মাথার মধ্যে, কিন্তু সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট থেকে পুরুষ মানুষ হিসেবেই মানুষটা একদম ভিন্ন। খুব ভালো মনের একজন মানুষ, ভালো ব্যক্তি, হ্যাঁ ভালো মানুষ, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ও খুব গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো। আমি একটু আলুথালু করে চলাফেরা করি, ও নিজেও খুব গুছিয়ে চলে, এবং ও আমরা যে বাসায় থাকি, বাসার গোছানোর দায়িত্বটা ওর রাবিনের। আমি গোছগাছ করি না, রাবিনই করে, এটা খুব ভালো একটা গুণ। আচ্ছা, যেমন লকডাউনের মধ্যে যে কতদিন ঘর একদিন পরপর বা দুদিন পরপর ঘর মুছতে হয়েছে, সেটা রাবিনই করেছে, আমাকে কখনো বলেও নি। না, এটা কোনো স্বেচ্ছাচারিতা হয়নি, ও নিজে থেকেই করে। মানে ও নিজে যেহেতু খুব নিট এন্ড ক্লিন, এবং সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এক মানে পারলে বারবারই সে হচ্ছে পরিষ্কার করে, এই জন্য সেই করে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে আমি মানে আমাদের আসলে হয় কি, আমরা তো প্রেম করিনি, হ্যাঁ প্রেম করিনি, আমাদের দুজনের মানসিকতা খুব মিল, সেই জায়গা থেকে আসলে আমরা এখন একসাথে আছি। তো তৃতীয় গুণটা হচ্ছে সে রিলেটেড, সেটা হচ্ছে আমার যদি কখনো কোনো কিছু আমি আকাঙ্ক্ষা করি, হ্যাঁ আমার চাহিদা যদি হয় যে এখন আমি ওই আপুটার বাসায় যাব, বা এখন আমি একজন দুস্থ মানুষকে দেখলাম, তার জন্য আমার কিছু একটা করতে ইচ্ছা করছে, আমি মুখ ফুটে কখনো বলতে হয়নি। যখন থেকে আমাদের পরিচয়, সেই 2003 সাল থেকে 2020 সালের মধ্যে এই জিনিসটার পরিবর্তন হয়নি। সেটা হচ্ছে আমাকে মুখ ফুটেও বলতে হয় না, বুঝতে পারে, এবং সেই কাজটা সে করে। সেটার জন্য আমাদের নিজেদের যদি সময় থেকে সময় দিতে হয়, বা নিজেদের যতটুকু চাপও যাক, তারপরেও সে সবসময় হচ্ছে আমি যদি কোনো একটা কিছু চাই যে আমি এই কাজটা করব, ওই মানুষটার জন্য আমি একটু ছুটে যাব। ও রাত নাই দিন নাই, মানে আমি মেয়ে বলেও কখনো রাত 3টা বাজলেও আমাকে যেতে দিবে না, এমনটা করে নাই। 2টো 3টা 4টা যখন যেতে চেয়েছে, যেখানে যেতে পেরেছে। 3 নাম্বার গুণ বলে ফেললাম। 4 নাম্বার গুণ কি বলবো, আমি খুব আবৃত্তি পাগল মানুষ। আমি একটা স্কুলে শিক্ষকতা করতাম। মানে সংসারে আমাদের তো জীবিকা নির্বাহ করেই চলতে হয় সবাইকে, তো দুজনেই তো চাকরি করতাম। আমি যে শিক্ষকতা করতাম সেটা আমি ছেড়ে দিয়েছি। সেটা ছেড়ে আমি পুরো দস্তুর বাচিক বিভাগ নিয়ে কাজ করছি, সেটা আবৃত্তি, সেটা সংবাদ উপস্থাপনার কাজ হোক, সেটা প্রশিক্ষক হিসেবে হোক, সেটা ভয়েস দেওয়া হোক, এই প্রতিটা কাজ আমি করছি। সেখানে অনারিয়াম খুবই কম, কিন্তু আমি যে একটা পেশা থেকে মানে চাকরি ছেড়ে দিয়ে পুরো দস্তুর আমি আবৃত্তি নিয়ে কাজ করছি। সংসারে আমার কোনো অবদান নাই আর্থিকভাবে, সেটা নিয়ে তার রাবিনের কোনো কখনোই সে কিছু বলেনি। পুরো দমে সে আমাকে সাপোর্ট দিয়ে গেছে যে তুমি করো, করে যাও। এটা একদম মানে আসলে বড় একটা সাপোর্ট। পঞ্চম যে সাপোর্ট, সেটা কি বলবো, মানে গুণ, ওর যে গুণের কথা, আসলে গুণ তো অনেক। এই তো ভালো, সব ভালো মানুষ আসলে, আর কি বলবো, সবই তো বলে দিলাম। ভালো আর কি, ভালো। হ্যাঁ, খুব পরিশ্রমী মানুষ, খুব পরিশ্রমী। ঠিক আছে, বাসায় ফ্লোর মুছে দেওয়া, রান্না বাড়া করে দেওয়া, পরিশ্রমেরই এটা বিষয়। ঠিক আছে, এখন ওকে, ঠিক আছে, ওকে। এখন আমরা একটু গুণের মধ্যে যদি আর কিছু পরামর্শ যদি থাকে, যে এই বিষয়গুলো, এই যেগুলো দোষ হিসেবে না বলে। আমি আসলে কি, ও সারাক্ষণই মানে শুধু ওকে না, আমি একটু যেরকম ধরনের আমার যে প্রকৃতি, যেরকম ধরনের মানুষ আমি সবার সামনেই বলি, মানে ভেতরে বাহিরে এক।
আমার সারাউন্ডিংস এর মধ্যে যারা থাকে তারা সারাক্ষণই শোনে আমি রাবিনকে এটা বলি সেটা বলি, বলতেই থাকি। তো আলাদা করে আসলে এখন বলার মতো কিছু নেই। তারপরে হচ্ছে আমি এখন এটা বললে তো আপনার খারাপ লাগবে, আমি ওকে বলি তুমি একটু রান্না করো না। এই লকডাউনে সবাই রান্না করে বলতেছে তুমি একটু রান্না করো, রান্না করার জন্য ওকে একটু বললেন তো। আচ্ছা, মানে রান্না সে করে, পরামর্শ মানে এটা হলো মানে আপনার মানে দুইটা। আচ্ছা, আর দুইটা বাকি আছে, আর দুটো বলুন যে আর কি তার কাছে ওরকম ভাবে, সত্যি কথা ওরকম ভাবে আর কিছু বলার নাই, কারণ সে খুবই ভালো মনের একজন মানুষ। আর হচ্ছে হ্যাঁ, এটা শুধরে নিলে ভালো হয়, এটা ওর জন্য। সেটা হচ্ছে আসলে আমাদের সবার হাতের মুঠোতেই তো এখন ফোনটা থাকে, আমরা সবকিছু তো ফোনের মধ্যেই করি। ও আগের চেয়ে অনেক কমিয়ে এনেছে, তারপরে আমি সবসময় বলি ফোনটা একটু হাতের কাছ থেকে সরাও, একটু রাখো একটু। আচ্ছা, ফোনটা যদিও এখানে বলে লাভ হবে না, সামনে বলে তোর এই কাজ হয় না। আচ্ছা, না তারপরে অসুবিধা নেই, কোনটাই কাজে কি হয় বলা যায় না, তবে ওটা পরে বলছি। আচ্ছা, এরপরে ওই যে গুণেও যেমন একটা বলতে গিয়ে আটকে গিয়েছি, এখন এরকম কিছু একটা বলতে গেলে পারবো না আসলে, কারণ সারাক্ষণই বলি তো। ভাবছেন যে আজকে তো এটা কমেন্টস হলো, এরপরে যে কি রিঅ্যাকশন হয় এইভাবে আর বাকিগুলো বলতে না ওরকম কিছু না। আচ্ছা, ফোনটাকে কাছে রেখে বোনটাকে কাছে রাখুন, এই দাবিটা আমাদের ভাইয়ের প্রতি রইল। আমি একটু রাবিনের কাছে যেতে চাই, আপনার কাছ থেকে যদি ওয়াইফের 5টা গুণের কথা শুনতে চাই এবং 3টা পরামর্শ শুধু নেওয়ার জন্য। দেখি রাবিন, প্রথমে একটু বলে নেই, ওরও আসলে যে কারণে কষ্ট হয়ে যাচ্ছে বলতে আমারও একই অবস্থা হবে। কারণ হচ্ছে আমরা দুজন আসলে আলাদাভাবে কখনো নিজেদের দোষ গুণগুলো খোঁজার চেষ্টা করিনি না, আমাদের মনে হয়েছে যে আমরা একসাথেই যাপন করি জীবনের সবটুকু অংশ। মানুষের জীবনে তো সব মানুষের জীবনেই কিছু না কিছু লিমিটেশনস থাকে, নিজের বন্ধুর লিমিটেশনস গুলো আসলে তখন আর লিমিটেশনস থাকে না, পরস্পরকে সহযোগিতা করে সেগুলো কাটিয়ে ওঠাই আমাদের কর্তব্য থাকে। তারপরেও ফর্মালি যেহেতু বলতে হয়, প্রথম যেটা বলবো একদম সেটা হচ্ছে ওর ফেস একটা। নরমালি মানুষের দুটো ফেস থাকে, কারো এর চেয়ে অনেক বেশিও থাকে ফেস, ওর ফেস একটা, সেটা পাবলিকলি যেটা, প্রাইভেট ওই একটা ফেসই। আমরা ঝগড়া করিও সবার সামনে, মানে কোনো বিষয় নিয়ে খারাপ লাগা কাজ করছে এমন না যে বাসায় যে মানে ক্লোজ ডোরে সেটা নিয়ে কিছু বলবো, হুটহাট যে পরিস্থিতিতে হোক, যে প্লেসে হোক, ও সেটা সেখানে এক্সপ্রেস করে, খুব স্পষ্টভাষী। আরেকটা গুণ বলছি, খুব স্পষ্টভাষী। আপনি যেই হন, দেশের প্রেসিডেন্ট হলেও সঠিক কথাটি যেটা ও বলবে সেটা বলতেও কখনো দ্বিধা করে। তারপরে ওর মধ্যে আরো যে বিষয়টা ও বলছিল, আমি কিভাবে ফিল করি, দুজনের আলাদাভাবে কখনো চিন্তাই করতে হয়নি। যে বিষয়টা আমি চিন্তা করছি যে এই জায়গাটা আমাদের একটু কন্ট্রিবিউট করা দরকার, আমাদের মানে পাশে থাকা দরকার, আমি চিন্তা করছি, দেখা গেল যে আমি যখন ওকে বলবো ওই সময় ওই এসে আমাকে বলছে বিষয়, মানবিক যে দিকটা। তো এই জায়গাটা আমি মানে খুব ভরসা পাই, খুব বেশি ভরসা পাই যে এই জায়গাটা, এই ছোট ছোট জায়গাগুলো, ভালো লাগার জায়গাগুলো, যে আমি যে চিন্তাটা করছি সেটা ওর চিন্তার মধ্যেও প্রতিফলিত হচ্ছে। তারপরে আরো যদি বলি, ও মানুষকে ভালোবাসতে জানে, একদম উজাড় করে দিয়ে। এই জন্য অবশ্য কষ্টও পায় অনেক, কারণ সবাই তো আসলে সমানভাবে ধারণ করতে পারে না। আর আলাদাভাবে আসলে এভাবে বলতে গেলে কঠিন হয়ে যায়, কারণ কোনো কিছুই আলাদাভাবে হাইলাইট করা জীবনের সবকিছু মনে হয় আমরা জানি যে আসলে গুণের একজন পুরুষ মানে স্বামীর কাছে স্ত্রীর গুণের শেষ নাই, ঠিক আছে, এটা আমরা জানি। তারপরে ইদানিং ও ভালো রাঁধুনি হয়ে উঠেছে, এটা এখন আপনার একটু রান্নাটা কম করতে হয়, এখন আর রেগুলার রান্না করেন না। না, আমার এই একটা, আমি এই ব্যাপারে একদম বেগুন, আমার খুব ইচ্ছা যে আমি রান্নাটা শিখবো। কিছু আমার এই ধরনের যে কটা ইচ্ছা ছিল জীবনে, আমি গিটার শিখতে চেয়েছিলাম, এখনো পর্যন্ত আমার করা হয়ে ওঠেনি। আমি জানি যে শুরু করলে আমি পারবো, রান্নাটাও একই অবস্থা। আচ্ছা, আমরা একটু ক্লিন মাস্টার বলা হয়ে থাকে, আমাকে সবাই ক্লিন মাস্টার বলে, আমি ক্লিনিং এর কাজটা খুব ভালো পারি। আচ্ছা, রান্নার বিষয়টা নিয়ে একটু বলি আমি মাঝখানে। আমি এত বছর রান্না করে খাইনি আমার বিয়ের পরেও,
বাবার বাড়িতে বাবার মা, আর শ্বশুর বাড়িতে হচ্ছে আমার শাশুড়ি, বাবা মা দুজনেই জীবিত আছেন। আমার ননাসরাই করে খাওয়াতেন। ইভেন 2 বছর হলো যে আমি বনশ্রীতে বাসা নিয়েছি, এখানেও হচ্ছে আমার সংগঠনের ভাই বোনেরা এসে নিজেরা রান্না করে খায়। লকডাউনে এই 4 মাসে আমি রান্না করতেছি। ঠিক আছে, আমি ইনশাআল্লাহ রান্না করে খাওয়া লাগবে। আপনি বাসায় যাওয়ার আগে আমি ইনশাআল্লাহ রান্নাটা শিখে যাব, অসুবিধা না, এখন 4 মাস একটু রাখতে পারি। যদি বলেন যে ভাই আসার আগে আপনি বনশ্রী থেকে একটু আগরা ঘুরে এসেন আর কি, করে নিয়ে আসেন, বন্ধু বান্ধবদের বলতে পারে তোরা যদি যা খেতে চাস নিয়ে আসছিস ভাই, সমস্যা নেই। আচ্ছা যাক, আমরা একটু পরবর্তী 3টা পয়েন্ট যে বিষয়গুলো একটু পরিবর্তন হলে ভালো হয়, এই ধরনের পরামর্শ স্ত্রীর জন্য রাবিনের। ওর দুটো ফেস করার কথা আমি কখনোই বলবো না, তবে এই পরিস্থিতি অনুযায়ী আমাদের আসলে অনেক ক্ষেত্রে একটু কৌশলী হতে হয় ওই জায়গাটায়, মানে ওর নিজের জন্য, ওর ক্যারিয়ারের জন্য, কর্মক্ষেত্রগুলোতে। মানে যদিও ওর সব যোগ্যতাই আছে যে কোনো লেভেলে জব করার মতো, ও আসলে ওইভাবে এখনো ট্রাই করেনি। আমিও, ও এই জায়গাটা বাচিক শিল্পের জায়গার ওর পছন্দের জায়গা, আমি চাই ও এখানে কাজ করুক, ওর পছন্দের জায়গাটাতেই কাজ করুক। তো ও নিজের একটা উদ্যোগ ছিল, সেটা পরিচালনা করতো। আমরা যারা কর্পোরেট লাইফে আমরা লিড করছি, আমরা যারা জব করি, আমরা জানি যে অনেক কিছু নিজের ইচ্ছার বিরুদ্ধেও মানিয়ে নিতে হয়, পরিস্থিতিটা নিজের মতো করে হ্যান্ডেল করে নিতে হয়। ওই জায়গাটায় ওর কাছে আমার চাওয়া থাকবে বা আশা থাকে যে ও এই বিষয়গুলোতে একটু কৌশলী হবে। এই আর আর ওভাবে আসলে আর কি বলবো, আর কিছু খুঁজে পাচ্ছি না। মাঝে মধ্যে আমার সাথে একটু রাগারাগি করে, পাবলিকলি করে ফেলে যেগুলো বললাম না, ওর ফেস একটা ওই কারণে, ওগুলো মনে হয় যে বলবেন রান্নার বাসার কাজ টাজ দিয়ে নিয়মিত যেগুলো সহ্য করতে হয়, ওগুলো কিছু ওগুলো নিয়ে কমপ্লেইন্ট নেই, ওগুলো নিয়ে বরং মানে আমি যে আমার বিরুদ্ধে যে কোনো কমপ্লেইন্ট নেই, এটা নিয়ে মানে ওগুলো এখন অভ্যস্ত, ফলো করতে করতে অভ্যস্ত, তাই তো? না দুলাল ভাই, সংসারটা কিন্তু দুজনের। খুব মজা পাচ্ছি এই জায়গাটায় যে আমাদের বন্ধু মহলে এবং আমরা যারা একসাথে জীবনযাপন করি, আমাদের আড্ডার যে মহলটা, ওখানেও আমি সবসময় আপনার কাছ থেকে যে সাপোর্টটা পাচ্ছি, ওখানে ওই সাপোর্টটা আমি পাই সবসময়। এজন্য আমি চুপচাপ থাকি, যে সাপোর্টটা পাচ্ছি। আমার ধন্যবাদ। যাক, আমিও তো আপনার বন্ধু, আমিও আপনার বন্ধু, অবশ্যই। তো আমরা বিশেষ করে যেহেতু আমি পুরুষ, যেহেতু আমিও একজনের স্বামী, আমারও একটা জীবন আছে, আমারও জীবনের কিছু গল্প আছে। তবে হয়তো আমি রান্না তেমন করতে পারি না বলে হয়তো রান্না করতে হয় না। তারপর আরো কিছু বিষয় আছে, আমি ওইদিকে যেতে চাই না, গেলে সমস্যা আছে। তো আমরা একটু শেষের দিকে করতে হবে বিষয়গুলো, যে আমরা একটু মানে এখন কর্মজীবনটা, যেমন আমরা এক সময় যখন পরিচয় দিতাম যে কি করো বাবা, বলে যে সাংবাদিকতা করি, ঠিক আছে। এরপরে জিজ্ঞেস করলো বাবা আর কি করো, ঠিক আছে। মানে এক সময় একটা ধারণা ছিল যে সাংবাদিকতা করার পর তো সংসার চলার কথা না, ঠিক আছে। ঠিক আছে, কবিতা আবৃত্তি করো, বাচিক শিল্পী, বাবা আর কি করো, ঠিক আছে। তো এটা এখনো প্রফেশনাল হিসেবে বা ওইরকম হিসেবে তো দাঁড়ায় নাই। তো সেরকমই প্রশ্ন যে আপনারা আর কি করেন, অর্থাৎ ব্যক্তি জীবনে, কর্মজীবনে কোথায় এখন একটু ছোট্ট করে দিতে হবে। আচ্ছা, আমি বলেছি শুরুতেই আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছিলাম, সেন্ট্রাল ছিলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি পুরোদস্তুর আমি আবৃত্তি শেখাই, কেন্দ্রীয় বুলবুল ললিত কলা একাডেমিতে শেখাই, শান্ত মারিয়ামে শেখাই, এরপর সূচনা একাডেমিক কেয়ার সেন্টার নামে রামপুরাতে বনশ্রীতে একটি একাডেমি আছে, সেখানে শেখাই। এছাড়া হচ্ছে আমার বাসায় স্টুডেন্ট আসে, শিক্ষার্থীরা আসে, অনলাইনে শেখে, অনলাইনে করোনা বলে না, আগে থেকেই শেখে। যারা ঢাকায় থাকেন না, ঢাকার বাইরে থাকেন, অনলাইনে তাদেরকে শেখাই। তো আমি পুরো দস্তুর আসলে আবৃত্তি নিয়েই কাজ করছি, এবং সেই সাথে আমার নিজের একটা উদ্যোগ আছে, সেটা হচ্ছে নায়রি। আমি বলেছিলাম আমি হাতে গহনা বানাই, সেই কাজটা করি। এটা হচ্ছে আসলে যখন নিজের সময় পাই খুব বেশি, তখন হয়তো করি, সব সময় করি না। আমার কাস্টমাইজড কিছু কাজ করি আমি, আমার কিছু নিয়মিত ক্রেতা আছেন, তাদের জন্য করা হয় বেশিরভাগ সময়। আর মূলত আমি
আবৃত্তি শিল্পী, কিন্তু বাচিক কলা নিয়ে আমি কাজ করে যেতে চাই, এবং সেই সূত্র ধরে আমি সংবাদ উপস্থাপনা এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। তো বেশ কয়েকটি চর্চাও করে যাচ্ছি এখনো। তো ভবিষ্যতে একজন সংবাদ উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী, আসলে আমি এই দুটো নিয়েই থাকতে চাই, আমি অন্য কোনো পেশায় আর জড়াবো না। মানে এটা আমার আসলে একদম ছোটবেলা থেকেই তো আমি এভাবেই ধারণ করে আসছি, এখানেই থাকবো, অন্য কোনো চাকরিতে আমি জড়াবো না। ওকে, আপনার শেখানোর যে বিষয়টা, যারা শেখায় তারা তো সবার উপরে, তারা শিক্ষক। আমি মনে করি যে আপনি আমৃত্যুকাল এই কাজটা অব্যাহত রাখবেন, শেখানো। যেমন আমি সাংবাদিকতা, নিজে সাংবাদিকতার ছাত্র ছিলাম, পড়াশোনা করেছি, টেলিভিশনে কাজ করছি 2008 সালের পর থেকে, টেলিভিশন 2008-এর পর থেকে, আর এটা 2020। এর পাশাপাশি আমি সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা আমি যতটুকু জানি, আমার অলরেডি আমাদের অ্যাসোসিয়েশন রয়েছে, কমিউনিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিসিজে, সাংবাদিকতার কোর্সগুলো আমিও করাই। এর পাশাপাশি জাপানের একটা অনলাইন টেলিভিশনে আপনারা জানেন যে আমি একটা সপ্তাহে একদিন, রবিবার বাংলাদেশ সময় সকাল 8টা আর জাপান সময় 11টায় এসেও বাংলা শিখি ছোট বাচ্চাদেরকে। সেই প্রবাসী মায়েদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, সেই ছোট ছোট বাচ্চাদেরকে সেই সুদূর জাপান থেকে আমার কাছে তুলে দিয়েছে। তাদেরকে আমি বাংলাদেশের গল্প বলি, বাংলাদেশের ভাষা শিখাই, স্বরবর্ণ শিখাই, ব্যঞ্জন বর্ণ শিখাই। মানে এটা একটা কৃতজ্ঞতা। আমি এত ক্লান্ত থাকি, ব্যস্ত থাকি, তারপরেও এই কাজটা আমি করে যাচ্ছি। এবং আমি আপনাকে বলবো যে এই কাজটা আপনি করে যাবেন, সুন্দরভাবে কথা বলা, শুদ্ধ ভাষায় কথা বলতে পারা, এটা বড় একটা যোগ্যতা এবং বড় একটা অর্জন। এবং এই আমরা সংবাদ উপস্থাপনার ক্লাসে আমরা একটা কথা বলি, যেটা যে শুধু আপনি শুদ্ধ প্রমিত বাংলা উচ্চারণ করবেন শুধু সংবাদ উপস্থাপনার জন্য না, আপনার জীবনের জন্য, আপনার অনাগত ভবিষ্যতের জন্য, বর্তমান প্রজন্মের জন্য আপনার সুন্দর ভাষায় কথা বলার একটা শিল্প, সেটা আসলে আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনের সাথেই মিশে যাওয়া উচিত। আর দ্বিতীয় যে বিষয়টা বলবো যে আপনার সংবাদ উপস্থাপনায় আপনাকে আমন্ত্রণ, আপনারা যারা বিশেষ করে যারা উচ্চারণ নিয়ে কাজ করছে, কারণ আমরা টেলিভিশনের সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে আমরা যেটা দেখি, প্রথমত ফার্স্টে আমাদের হলো যে যেন শুদ্ধ ভাষায় উচ্চারণ করতে পারে, তারপরে বডি ল্যাঙ্গুয়েজ, ফেস, মুভমেন্ট এগুলো চলে আসবে, কোনো সমস্যা নেই। প্রথমে হলো যে তাকে উচ্চারণ ক্যাপাবিলিটি, পড়ার অটোকিউ দেখে শুদ্ধভাবে সংবাদটা পড়ে যাওয়াটাই হলো তার সবচেয়ে বড় সক্ষমতা। ফিরছি রাবিনের কাছে, সংক্ষেপে জানতে চাই কর্মস্থলের কথা। একটা বিষয় মিস করে গেছে, আমরা আর কি করি, আমরা ঘোরাঘুরি করি প্রচুর, সুযোগ পেলেই, সুযোগ না পেলেও অনেক সময় সুযোগ করে নিয়ে দৌড় দেই, মাঝে মধ্যে একদম হাঁপিয়ে উঠি। তখন দেখা যায় যে হুট করে সপ্তাহের মাঝখানে, আমি জানি না আমার বস শুনছি কিনা, শুনলেও বাংলা বুঝে না, সমস্যা নেই, সপ্তাহের মাঝখানে অফিস ফাঁকি দিয়ে পাহাড়ে চলে যাই, সমুদ্রে চলে যাই। বাংলাদেশে মোটামুটি পর্যটন এলাকা যতগুলো আছে, সুন্দরবন ছাড়া আমরা সবগুলো কভার করেছি, সবগুলোতে ঘোরা হয়েছে, এবং একই জায়গায় কয়েকবারও যাওয়া হয়েছে। আমাকে বান্দরবান যদি আপনি প্রতি মাসে যেতে বলেন, আমি পাহাড়ে যে ওখানে জুম ঘরে পড়ে থাকতে পারবো, কোনো অলসতা বা কোনো ধরনের সংকোচ মনে হবে না, জীবন আছে ওখানে, মনে হয় ওই জীবনটা উপভোগ করি, এই জন্য প্রচুর ঘোরাঘুরি করি। আর আমাদের যে আবৃত্তিময় জীবন, যে সেই জীবনের বাইরে যদি আর কিছু করতে বলা হয়, আমি আসলে পৃথিবীতে আর দেখতে চাই। কর্মস্থল কোথায়, মানে কোথায় জবটা আর কি, যে বাবা আর কি করতে পারবে। কর্মজীবন শুরু করেছিলাম প্রজেক্টে, ড্যানিডার প্রজেক্টে কাজ করার মাধ্যমে। ওখান থেকে ডেনমার্কে দুটো আলাদা কোম্পানির সাথে দুটো আলাদা প্রজেক্ট করেছি। ওই প্রজেক্ট করার মাধ্যমে ওদের সাথে পরিচয়, ডেনিশদের সাথে। তো আমার যে বস ছিল প্রথম প্রজেক্টে, তার অফারে আমি তার বাইং হাউসে জয়েন করি 2015-তে, প্রজেক্ট শেষ হওয়ার পরে। সেখানে বাইং হাউসে 2 বছর কন্টিনিউ করি। এরপর এই নতুন যে টেকনোলজি, এটাও আমাদেরই সিস্টার কনসার্ন।
এটার যে ব্যবস্থাপক হিসেবে আমি দায়িত্ব পালন করছি এখন। এর বাইরে ব্যবসার কথা আসলে আমার কখনো মাথায় আসেনি। মনে হতো যে সার্ভিসে আমার জন্য ঠিক আছে, আমি ঘোরাঘুরি করি, আমি যেমন চিন্তা করি এর মধ্যেই আছি আর কি। অন্য কর্ম বলতে একটা, হ্যাঁ আমাদের একটা ছোট্ট একটা উদ্যোগ আছে, আমরা এটাও আসলে আমাদের আবৃত্তি পরিবারেরই অংশ। আমাদের সংগঠনের আমরা 4 জন সমমনা মানুষ মিলে একটা খাবারের আমাদের একটা ক্যাটারিং সার্ভিস আছে, খাবারের সার্ভিস আছে আমাদের। আমরা লাঞ্চ প্রোভাইড করি এবং অন্য যে কোনো খাবার এখন অনলাইনেও। আমাদের মূল উদ্যোগটার নাম হচ্ছে ফানুস, ফানুস ক্যাটারিং। এটা সিস্টার কনসার্ন হিসেবে আমরা অনলাইনে হাড়িকাব্য নামে এই করোনার সময়ে নতুন একটি উদ্যোগ শুরু করেছি। আমাদের প্রথম উদ্দেশ্যই ছিল, আমরা সবাই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত নিজেদের কর্মজীবনে। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল আসলে হাইজিন খাবার পরিবেশন করা। আমরা যারা অফিসে যাই আমরা জানি যে বাসা থেকে খাবার না নিয়ে গেলে বা অফিসে যদি খাবারের ব্যবস্থা না থাকে এটা কত বড় একটা বিড়ম্বনা। ওই জায়গা থেকে আমাদের প্রথম মোটোটাই ছিল যে আমরা মানসম্মত খাবার পরিবেশন করব, প্রফিটের চিন্তা অনেক পরে করব। 2 বছর বিজনেস করেছি আমরা কোনো প্রকার প্রফিট ছাড়া, আমাদের ব্রেক ইভেনে চলেছে, বলবো না যে আমরা লস দিয়ে করেছি, ব্রেক ইভেনে চলেছে, আমাদের কোনো প্রফিট ছিল না। বাট আমরা স্যাটিসফাইড যে আমরা যে সার্ভিসটা দেওয়ার কথা বলেছি কন্টিনিউ সেই সার্ভিস। আমরা যেখানে যেখানে খাবার পরিবেশন করি সেখানে মূলত 6 মাসের বেশি কেউ টানা খাবার দিতে পারে না। আমরা শুরু করার পর থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করছি, তারা আমাদেরকে বাদ দেওয়ার কথা এখনো চিন্তা করেনি। আচ্ছা, তো একটু আমরা একটু যেহেতু শেষের পর্যায়ে চলে আসছে, আমরা একটু জানতে চাচ্ছি, আমরা একটু বাবা মা শ্বশুর শাশুড়ি, বাবা মা শ্বশুর শাশুড়ি দুজনের জন্য 10 সেকেন্ড সময়, যে বাবা মা এবং শ্বশুর শাশুড়ি সম্পর্কে আমরা একটু বলবো আজকের লাইভে, তাদের উদ্দেশ্যে আমরা কি বলতে পারি। ছোট্ট করে বলি, আমার বাবা মা সবার কাছে, সবার বাবা মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা মা, কিন্তু আমি তার মধ্যেও বলবো যে আমি ভাগ্যবতী, আমার মা এবং বাবা দুইজন এই সময়ের মধ্যে হাজারে বা লক্ষে মানে একজন বাবা মা হবেন যারা তাদের কোনো সিদ্ধান্ত সন্তানের উপর চাপাননি। আমরা 3 ভাই বোনই যা করতে চেয়েছি তাতেই তারা সম্মতি দিয়েছেন, বলেছেন যদি কাউকে পছন্দ হয় বাসায় নিয়ে এসো, বিয়ে করিয়ে দিব, বাইরে গিয়ে প্রেম করার দরকার নেই বা দৌড়ে পালিয়ে যাওয়ার দরকার নেই। আর যা করতে চেয়েছি, চাকরি করছি না, ঠিক আছে আবৃত্তি নিয়েই থাকো, এটাই মন দিয়ে করো। আমার বাবা মা আমার জন্য আশীর্বাদ। আর শ্বশুর শাশুড়ি তারা দুইজন দূরে আছেন, ভালো, তারা আমাকে সবসময় আসলে কি বলবো নিজের মেয়েদের মতোই দেখেছেন, আলাদা করে কখনো দেখেননি। তাদের প্রতিও অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল, খুব ভালো মানুষ তারাও। কিন্তু আমার একটা আফসোস যে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি বেশি সময় কাটাতে পারিনি, কারণ তারা নোয়াখালীতেই থাকেন, ঢাকায় এসে তারা থাকতে চান না। আচ্ছা রাবিনা, আপনার কাছে আমি যেটা বলবো, আমার বাবা মা, আমার আব্বা হচ্ছেন আমার দেখা পৃথিবীতে সবচেয়ে সৎ মানুষদের একজন। আব্বা ফুডে চাকরি করেছেন, কিন্তু অনেকেই মনে করে যে আব্বা যেহেতু ফুড ইন্সপেক্টর ছিলেন আমাদের বোধহয় অনেক মানে বিত্ত বৈভব আছে। সত্যি কথা হচ্ছে যে আমার আব্বা চাকরি থেকে অবসর নেওয়ার পরে তার অবসর ভাতা পাওয়ার জন্য আব্বাকে প্রায় 14 বছর অপেক্ষা করতে হয়েছে এবং আইনি লড়াই লড়তে হয়েছে। এবং আব্বাকে তার চাকরি ক্ষেত্রে সব সময় কখনোই আব্বা ভালো কোনো জায়গায় পোস্টিং এ থাকতে পারেনি, কারণ হচ্ছে আব্বার পোস্টিং সব সময় থাকতো দুর্গম এলাকাগুলোতে, কারণ উনি নিজে কখনো অসৎ উপায়ে উপার্জন করেননি, কাউকে সেই সুযোগও দিতেন না। এই কারণে অন্যরা চাইতো যে আব্বা দুর্গম এলাকাগুলোতেই থাকুন, অন্তত তাদের অসুবিধে হবে না। আমার মা সাদামাটা একজন গৃহিণী সব সময়। আমাদের যৌথ পরিবারে আমরা বড় হয়েছি ছোটবেলা থেকে, সেই জায়গা থেকে যৌথ পরিবারে কাউকে না কাউকে একটু স্যাক্রিফাইস করে বাকিদেরকে গড়ে তুলতে হয়। সেই দায়িত্বটা আমার জ্যাঠা এবং আমার বাবা করেছেন, সাথে আমার বড় মা এবং আমার মা। এই 4 জন মানুষ আলাদা করে কখনো দেখার সুযোগ হয়নি, কারণ মানে সব সময়
আমাদের কাছে আমার বাবার চেয়ে আমার জ্যাঠার গুরুত্ব সবসময় বেশি ছিল। তো যৌথ পরিবারে ওভাবে আমরা বড় হয়েছি, ভাই বোন হিসেবে আমরা যৌথ পরিবার, আমরা 6 ভাই, ওভাবেই আমরা বড় হয়েছি। আর আমার শ্বশুর শাশুড়ি যেটা বললো যে ওনাদের একটা বিষয় আমি জাস্ট বলি যে সবসময় এখন আব্বা আম্মা তো বাড়িতে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন, এখানে অনেক করে অসুস্থ হন, তারপরে ডাক্তার দেখা তো আসতে চান না যদি রেখে দেই এই ভয়। তো আমার শ্বশুর শাশুড়ি সব সময় ওনাদের মেয়েকে তো বলেনি, আমাকে সব সময় যখনই কথা হয় তখনই বলেন যে খোঁজ নিয়েছো কিনা, যেতে মানে প্রতি মাসে যাবে, যেতে না পারলে অন্তত প্রতিদিন ফোন করে ওনাদের খোঁজটা নেবে। ওনারা আমাকে এই বিষয়টা মনে করিয়ে দেন। আমরা আসলে দুজন দেশের বাইরে সেটেল হয়ে যেতে পারতাম, সুযোগ ছিল দুজনে, কানাডাতে আমাদের অফার এসেছিল। আমরা আসলে বাবা মাদের 4 জনের জন্যই যাইনি, পরিবারের জন্যই আসলে ওই সুযোগটা স্কিপ করেছি, যে আমরা ওনাদের সাথেই থাকতে চাই এবং ওনাদের সাথে থাকার এই সুযোগটা নিয়ে আমরা বৃহত্তর একটি পরিবারের সাথে আছি, যারা অনেকে এখন লাইভে এখনো যুক্ত আছেন। আপনাদের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। জি, ধন্যবাদ। ধন্যবাদ দুজনকেই। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, অনেকটা সময় পার করে এসেছি। আমরা চেষ্টা করছি মানুষের গল্প শোনার জন্য। তো আমি আপনাদের কাছে সর্বশেষ প্রশ্নটা সবার কাছেই, মন্তব্য পরামর্শ শুনতে চাই। এইচ.এম. দুলাল লাইভ জীবনের গল্প, এটা আমরা করছি, আপনারা দেখছেন, অনেকেই অংশ নিচ্ছেন। আপনাদের দৃষ্টিতে এইচ.এম. দুলাল লাইভ জীবনের গল্প, কি মন্তব্য, কি পরামর্শ রয়েছে? প্রথমেই পলে আপনার কাছে আসছি। পরামর্শ দিব আমি একজন প্রোডিউসারকে? না না না, এটা একজন দর্শক, না, পরামর্শ দেবার সত্যি বলতে কিছুই নেই, কারণ আপনার জন্য আমরা তো সবসময় মানে খুব ভালোই থাকি, আলহামদুলিল্লাহ ভালোই সময় কাটছে আমাদের, কিন্তু পুরোনো কথাগুলো মানে নস্টালজিয়া যে জিনিসটা বলে, অনেকদিন পর হচ্ছে সেখানে ফেরত গেলাম, অনেক কথা বললাম, ভালো লাগলো। তো এই যে অনুরণনটা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, যে ভালো লাগার একটা বিষয় আপনি সৃষ্টি করে দিলেন এই প্ল্যাটফর্মে এনে, সেটার জন্য কৃতজ্ঞতা। কোনো কিছুই আসলে আপনি ব্যস্ত মানুষ, না হয় বলতাম যে সময়টা কি বিবেচনা করা যায়, আরেকটু সময়টাকে কি আরেকটু সামনে নিয়ে আসা যায়, তাহলে হয়তো অনেক মানুষ দেখতেও শুনতে পেতেন। কারণ অনেক সময় রাত হয়ে যায়, সবাই যুক্ত থাকতে পারে না, সব গেস্টদের সাথে সবাই কিন্তু সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে পারে না। আমাদের সাথে যারা যুক্ত আছে এরা আপাতমস্তক ভালো মানুষ, সবসময় আমাদের সাথে মানে এ টু জেড থাকে, সেই জন্য আজকে আছে। তো আপনাকে আর কিছু পরামর্শ দেবার কিছুই নাই। জীবনের গল্প আপনি বলেছেন, যেখানে মা মেয়ে আসতে পারে, এখানে একজন মানুষ যেমন আমাদের আতিফের কথা বলেন, সেও আসতে পারে। তো হ্যাঁ, আমরা সবার জীবনের গল্প শুনবো। আমি সাবস্ক্রাইব করেছি, আজকে যারা আমাদেরকে শুনবেন সবাই দুলাল ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকটা এপিসোড একটা করে লাইক দিয়ে দেবেন, যাদের যাদেরটা পারবেন মাঝে মাঝে শুনবেন। আমি নিশ্চিত অনুপ্রেরণা পাবেন, কারণ আমি দেখেছি গত 51টা পর্বের মধ্যে ভ্যারিয়েশন আছে, এমন এমন ব্যক্তিত্বরা এসেছেন, তাদের জীবনের কথা যদি আপনি একটু শুনে নেন, কাজে লাগবে, জীবনের কোনো না কোনো সময় কাজে লাগবে। জি, রাবিন কিভাবে দেখছেন জীবনের গল্প, এইচ.এম. দুলাল লাইভ জীবনের গল্প বিষয়টাকে আমি যেভাবে দেখি, যে সেটা যে ধরনের গল্পই হোক, ধরুন যে কোনো একটা নেগেটিভ গল্প আসছে, সেটা থেকেও আমাদের শেখার অনেক কিছু থাকে। আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এখান থেকে আসলে যদি যারা শুনছে তারা আসলে নিজেদেরকে সমৃদ্ধ করছে, জীবনের এই ধরনের কোনো একটি গল্প থেকে কেউ একজনের জীবনের পরিবর্তন ঘটতে পারে, তার জীবনে নতুন চিন্তার উন্মেষ ঘটতে পারে। তাই আপনার এই চিন্তাটা সাধুবাদ জানাই, অবশ্যই সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই যেটা পরই বলছিল যে জীবনের অনুরণন, স্মৃতিগুলো, আমি অনেক কিছুই হয়তো জীবনের ব্যস্ততার কারণে পিছনের গল্পগুলো মনে করার সুযোগ হয় না, আপনি আজকে সেই সুযোগটা করে দিয়েছেন আমাদের জন্য এবং আমাদের বন্ধুদের জন্য, যাদের সাথে আমাদের অনেক সুখ স্মৃতি আছে, তাদেরকেও সুযোগ করে দিয়েছেন। এই যে সুযোগগুলো, এবং আমাদের গল্প থেকে কোনো একটি বিষয়, আমাদের কোনো একটি নেগেটিভ পয়েন্ট থেকেও যদি কেউ সেটাকে পজিটিভ সাইডে ডাইভার্ট করে নিতে পারেন, শিখতে পারেন, এটা অনেক বড় অর্জন। এটা আপনি কি অ্যাচিভ করছেন, এটা আসলে আপনি এখানে রিঅ্যাকশন থেকে বুঝতে পারবেন না,
মন্তব্য থেকেও বুঝতে পারবেন না আসলেই অনেক বড় কিছুই করছেন। এর বাইরে আপনাকে তো আসলে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই। আপনি আপনি পেছন থেকে পরিচালনা করাটাই আপনার কাজ। এই কাজটি আপনি করে আসছেন, নেপথ্যের কারিগর। সেই জায়গা থেকে আপনি আরো একটু বাড়তি দায়িত্ব নিয়ে এই যে আপনার কর্মজীবনের বাইরে এসে নিজের সামাজিক দায়িত্বের জায়গা থেকে এবং নিজের ব্যক্তিগত সময়টাকে সুন্দরভাবে কাটানোর জন্য বাড়তি যে সময়টুকু দিচ্ছেন পরিবারকে না দিয়ে এখানে, সেটার জন্য আপনাকে স্যালুট জানাই। অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আর যারা আমাকে এই সহযোগিতাটা করে দেন, বিশেষ করে আপনারা এবং আমার পরিবারের, বিশেষ করে আমার ওয়াইফের কথা বলতে হবে, নাসরিন আক্তার নিপু হয়তো শুনছে আমার লাইভ, তার স্যাক্রিফাইস অবশ্যই রয়েছে। এবং আমার ছোট্ট শিশু নিহান, হয়তো ওকে আমি এই সময়টা আমি দিতে পারি না, বা ওই সময়টাও রুমে ওকে বসে থাকতে হয়। এবং নাসরিন আক্তার নিপুকেও বলবো যে যাদের স্যাক্রিফাইসের কারণে, তারপর আজকে ফালাক ফারজানা আপুর কথা বলবো, ফারজানা ফালাকের কথা, বা আরো যারা, বিশেষ করে যারা এই সমস্ত প্রিয় মানুষদেরকে নাম প্রস্তাব করে আমাকে সহযোগিতা করেছেন, তো তাদের জন্য আমি কৃতজ্ঞতা থাকলো। আমার জন্য দোয়া করবেন। আমি এই শোটা, আর আপনাদের যে পরামর্শ ছিল রাত 9টায় এই শোটা করার জন্য, আমরা 9টা বা 9:30টায় করতে পারি কিনা আমরা একটু চেষ্টা করবো আর কি, আমরা দেখবো আর কি। আর পরবর্তীতে হয়তো আপনাদেরকে আবারও কোনো একটা পর্যায়ে বা কোনো একটা পর্বে আবারও যুক্ত হবো, বা অন্য কোনো একটা বিষয় নিয়ে। আমরা আজকে এভাবে বিদায় নিতে চাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই শোতে যুক্ত হওয়ার জন্য এবং যুক্ত থাকার জন্য। সর্বশেষ একটা কথাই বলতে চাই, যে যদি আপনারা যদি নিজের জীবনটাকে সুন্দর করতে চান, অবশ্যই কাছের মানুষের পাশে থাকুন। কাছের মানুষের পাশে যদি আপনি থাকেন, তাহলে নিজের জীবনটা অনেক সুন্দর হবে। যদিও অনেকেই বলতে পারেন যে আপনাকে তো আমরা হয়তো কাছের মানুষ আমাদের বলছেন, কিন্তু আপনি কতটা থাকতে পারছেন। তবে আমি আবার বলতে চাই যে একজন ডাক্তার অসুস্থ থাকতে পারে, তাই বলে কি সে প্রেসক্রিপশন লিখবে না? সে তো লিখতে পারে, তাই না? তো সেই হিসাবে আমি যে কাজটা করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আমি চেষ্টা করছি প্রিয় মানুষদেরকে কাছে থাকার জন্য, যতটা সময় দেওয়ার জন্য। আপনিও থাকুন। আর জীবনের গল্প বলুন, নিজের জীবনের সেই নিজের জীবনকে সুন্দর করতে, সেই আপনার অতীতগুলোকে, আপনার ভালো জিনিসগুলোকে, ভালো সময়টাকে যদি আপনি স্মরণ করেন, জীবন সুন্দর হবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আজকে হয়তো ডুয়েট কবিতাটা আমরা শুনতে পারলাম না, আমরা হয়তো অন্য একদিন আমরা কবিতা শুনি। এবং যে আজকে মানে কি বলবো, আপনাদের কথা প্রতিটা শব্দে আমার কিছু কবিতার মতো মনে হচ্ছে। ধন্যবাদ দুলাল ভাইয়া, ভালো থাকবেন। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা আপনার প্রতি, এবং যারা এতক্ষণ শুনেছেন এবং পরে যুক্ত হয়েছেন এবং রেকর্ডেড লাইভ শুনবেন, সবার প্রতি অগ্রিম অভিবাদন জানাই। সবাই ভালো থাকবেন। ওকে, আমি তাহলে বিদায় নিই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেশে এবং প্রবাসে যারা আজকে লাইভ দেখলেন, সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন, প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন সবই জানিয়ে শুভরাত্রি। আর আপনারা লাইভটা দেখবেন, এবং যারা কমেন্টস করেছেন এতক্ষণ, তারা অনেকের কমেন্টস আমি পড়ে শোনাতে পারিনি, তো আপনাদের সবার জন্য শুভাশিস জানিয়ে, এবং পরবর্তী লাইভ আমরা রাত 9:30 করার চেষ্টা করছি, এবং আজ থেকে ঘোষণা দিতে চাই। এবং লাইভ লিঙ্ক থাকবে, সেখানে আপনিও ভিডিও কলে এসে যুক্ত হয়ে কথা বলতে পারবেন, সেই সুযোগ আমরা আগামী পর্ব থেকে রাখছি। তো ধন্যবাদ রাবিন, ধন্যবাদ পলি, আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে, মন চায় না শেষ করতে, কিন্তু আমাদের সময় করতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। শুভরাত্রি ভাইয়া।